নমস্কার, কম্পিটিটিভ স্টাডি গাইড চ্যানেলে সকলকে স্বাগত। আমি দিবাকর কুমার চৌধুরী। আজকে মেগা সিরিজ নিয়ে স্টার্ট করতে চলেছি। মেগা সিরিজটা কিসের উপর? নাকি পাজেল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্টের উপর। পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্টটা রিজনিং এর উপর বেস করে হয়ে থাকে, ঠিক আছে? রিজনিং প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আসে। শুধু কম্পিটিটিভ এক্সামের মধ্যে শুধুমাত্র ব্যাংক, এসএসসি, রেল নয়, ক্যাটের এক্সামেও রিজনিং, লজিক্যাল রিজনিং আসে, ঠিক আছে? ক্যাটের এক্সামেও এটা খুব ইম্পর্টেন্ট। দেন ব্যাংকিং তো আছেই, ঠিক আছে? দেন এখানে ইন্স্যুরেন্সের এক্সাম হয়। তারপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্টের বেসিক কোশ্চেন থাকে, কিন্তু মেন যেটা থাকে ক্যাট, ব্যাংক, তারপরে এমটেকের এক্সামগুলোতে এবং বিভিন্ন এক্সামগুলোতে এখন পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্ট আসছে। তো এইটা কি শুধুমাত্র কম্পিটিটিভের পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে সেটা নয়, এখানে অ্যাডমিশন প্রসিডিওর থেকে শুরু করে সব রকম পরীক্ষাতে কিন্তু আজকে পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, প্রত্যেকটা পরীক্ষাতে থাকছে। তো এটার আরেকটা বড় এটাতে কেন মানুষের বেশি ভয় পায়, এটা মেইন কারণ হচ্ছে আমরা স্কুল লাইফে বা কলেজ লাইফে কিন্তু পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্ট আলাদা করে কোথাও পড়ি, ঠিক আছে? তো এটাকে এবার আমি একদম ফার্স্ট থেকে পার্ট 1 কভারের মাধ্যমে একদম ফার্স্ট থেকে বেসিক আইডিয়া থেকে অবভিয়াসলি বেসিক টু অ্যাডভান্স কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন নিয়েছি আমি। সেই কি কোশ্চেন নিয়েছি সেগুলো দেখাচ্ছি, এবং এই সিরিজটার আমি মেগা সিরিজ রেখেছি। শুধু পার্ট 1 নয়, অনেকগুলো পার্টই আসবে। তো স্টার্ট করছি পার্ট 1 নিয়ে। এখানে দেখো বোঝাই যাচ্ছে যে কনসেপ্ট এবং সিরিয়াল নাম্বার, এই যে 10টা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কি না সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে এমন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা সার্কেল বেসে হয়। হ্যাঁ, মানে 10 জন থাকতে পারে, 5 জন, 7 জন, 6 জন, বিভিন্ন থাকতে পারে, কিন্তু সার্কুলারটা টেবিলের উপর বেস করে থাকে অনেক সময়। লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে স্ট্রেট লাইনের উপর বেস করে থাকে, ঠিক আছে? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বেস করে, উপর বা নিচ এভাবে বেস করে থাকে, ঠিক আছে? স্কোয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট অবভিয়াসলি টেবিলের ফর্মেই থাকে, কিন্তু একটা স্কোয়ার টেবিল ফর্মে থাকে, কর্নার আর মিডল বলে কিছু, এজ আর মিডল বলে কিছু অপশন থাকে, ঠিক আছে? এজ এন্ড কর্নার বলে। তারপরে আমি যদি যাই ডে বেস, দেখো ডে বেস যেটা সানডে মানে টিউসডে থেকে স্যাটারডে অবধি যে ডেট গুলো থাকে, ডেট অনুযায়ী ডে বেস পাজেল বলে একটা থাকে, ঠিক আছে? ফ্লোর বেস পাজেল থাকে, 7টা ফ্লোর আছে, 1 2 3 4, এইভাবে প্রত্যেকটা ফ্লোর অনুযায়ী থাকে। তো এখানে প্রত্যেকটা জিনিস আমি বেস করে, হ্যাঁ, একদম কভার করেছি প্রত্যেকটা। আমি 1 নম্বরে সার্কেল সিটিং আসবেন, আমি 1 নম্বরে কোশ্চেন তোমাদেরকে নিয়ে আসবো। এরকম টোটাল 10টা কোশ্চেন আছে, এবং বাকিগুলো দেখিনি। বক্স বেস পাজেল আছে, এক্সামে খুব আসছে বক্স বেস পাজেল, ঠিক আছে? তো বক্সগুলো একটার পর একটা থাকবে, এবং বক্সের বিভিন্ন ওয়েট থাকবে, এই রিলেটেড পাজেল আছে। ক্যাটাগরাইজ পাজেল আছে, এখানেও যেরকম 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবলের যে ক্যাটাগরাইজ ভ্যারিয়েবল থাকে, 3 ভেরিয়েবলের পাজেল আমার কাছে আমি নিচ্ছি আজকে। ব্লাড রিলেশন, অবভিয়াসলি ব্লাড রিলেশনের সঙ্গে পাজেল সবার কাছে একটা খুব মানে কঠিন হয়ে যায়। ব্লাড রিলেশন শেখো তারপরে পাজেল। তো আমি ব্লাড রিলেশনেরও একটা হালকা আইডিয়া দিয়ে তারপরে ব্লাড রিলেশন পাজেলটা স্টার্ট করেছি। কম্পারিজন বেসড কি হয়, অনেক সময় হাইটের দিক থেকে হয় না, একটা 6 জন আমি যেটা নিয়েছি, 6 জন পার্সন আছে, 6 জনের মধ্যে কেউ হাইটের একটা প্রিকশন আছে, একটা ওয়েটের একটা প্রিকশন আছে, ঠিক আছে? তো হাইট ওয়েটের দিক থেকে 6 জনকে আলাদা করে সাজাতে হবে, ঠিক আছে? ডাইরেকশন বেস পাজেল, অবভিয়াসলি ডাইরেকশনের কিছু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বেস কোশ্চেন আমি নিয়েছি, ঠিক আছে? তো প্রত্যেকটা কোশ্চেন মানে এখানে আমি কেন বলছি এটা খুব ইম্পর্টেন্ট, আমি সিরিজ স্টার্ট করতে চলেছি এই একটাই কারণে, কারণ 10টা টাইপের কোশ্চেন একটা সেটের মধ্যে, ঠিক আছে? আর এটারও অনেক এই প্রত্যেকটা জিনিসের অনেক কিছু শেখার আছে। এই একটা ভিডিও থেকে আমি বুঝতে পারবো, মানে আমি এটাকে চেষ্টা করবো যেন অনেক কিছু শিখিয়ে দেওয়া যায় এই একটা ভিডিওর মাধ্যমে। এবং যে কোনো এক্সাম সামনে যে এরকম এসবিআই ক্লার্ক আসছে, আইপিএস, আরআরবি এক্সামগুলো আসছে, ইভেন আরো যে এক্সামগুলো আছে, সেগুলোতে যেন পাজেল আর সিটিং অ্যারেঞ্জমেন্টের কনসেপ্ট পুরো সবার ক্লিয়ার হয়ে যায়, সেটা নিয়ে আমি আজকে এই সিরিজটা স্টার্ট করেছি। চলো তাহলে ফার্স্ট কোশ্চেনে স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনগুলো আমি আরেকবার বলে দিই। এটা কিন্তু ফার্স্ট বলে দিই যে এটা আইবিপিএস, এসবিআই, আরবিআই, ইভেন ডাব্লিউবিসিএস, আদার্স পিএসসির এক্সামস, এসএসসি, সিএইচএসএল, সিজিএল,
ঠিক আছে। ইভেন এটসেট্রা আরো যতগুলো এক্সাম আছে সবগুলো এক্সামে আসার মতো কোশ্চেন। অবভিয়াসলি আমি যখন ফোকাস করেছি এই পোর্শনটাই, যে আইপিএস, এসবিআই, আরবিআই, ক্যাট, ম্যাট, তো তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়েছে এবং এইটা কভার হয়ে গেলে বাকিগুলোতে কোনো কিছু নেই, এইগুলো খুব সহজেই বুঝতে পেরে যাবে কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো তাহলে। এবং ইউপিএসসি যে সিস্যাট হয়, ইউপিএসসি সিস্যাট হয়, ইউপিএসসি সিস্যাটেও থাকে। ঠিক আছে, সিস্যাটেও যে লজিক্যাল রিজনিং থাকে, তো এখানেও পাজেল সিটি ম্যানেজমেন্টই বেশি আছে। ঠিক আছে, তো সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ফার্স্টে নিজে থেকে করবে এবং নিজে থেকে করার পর তারপরে আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো এরকম করো না যে সবসময় দেখতেই বসে গেলে, নিজে থেকে করলে একটু বেশি ক্লিক করবে, বুঝতে পারবে বেশি করে। চলো শুরু করি। কোশ্চেনটা পড়ো, পড়ে নিজে থেকে করো এবং একই কোশ্চেন আমি পরে নিয়েছি, এখানে আমি সলভ করাবো। তো ফার্স্টে আমি এই কোশ্চেনগুলো বড় করে লিখে দিয়েছি তোমাদের জন্য, সকলের জন্য, যে যেন এটা তোমরা ঠিক করে করতে পারো। ঠিক আছে, তো করে নাও। আমি কিছু কিছু এটা পজ করে, ভিডিওটা পজ করে তোমরা করে নিতে পারো, করে তারপরে প্লে করতে পারো। তো তারপরও কিছু কিছু জায়গায় আমি একটু দেখিয়ে দিই। এখানে যখনই এখানে কি বলেছে, সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার ফেসিং অ্যাট দ্য সেন্টার, তাহলে কি এখানে কজন আছে না, তিনজন, ছজন, সাতজন। দেখো সাতজন যখন আছে এবং বলেছে একটা সার্কুলার ফেস করে আছে এবং তারা প্রত্যেকে সেন্টারের দিকে ফেস করে আছে, তো সেন্টারের দিকে যদি আমি ফেস করে থাকি 1 2 3 5 6 7, দেখো সেন্টারের দিকে ফেস করে থাকলে এখানে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন দিকে লেফট থাকে কোন দিকে রাইট থেকে। তুমি নিজেকে ফেস করো, এখানে যদি তুমি নিজে ফেস করে থাকো তাহলে এই দিকটা লেফট হবে, এরও এই সাইডে লেফট হবে, এইদিকে লেফট হবে, এই সাইডে লেফট হবে, এই সাইডে লেফট হবে, এই সাইডে লেফট হবে এবং এই দিকটা লেফট হবে। এটা একটু মাথায় রেখে দিও, কে কোন দিকে লেফট হচ্ছে আর কোন সাইডে রাইট হচ্ছে। ঠিক আছে, তাহলে লেফট রাইট কম্বিনেশনটা তোমাকে মাথায় রাখতে হবে। এক, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এটা যেহেতু সাতজন ছিল প্লেসে, এখানে যদি 8 জন, 6 জন, 10 জন, 12 জন এইভাবে থাকতো, যে আমি যদি 8 জন থাকতো, এই 8 জন যদি থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবে করতাম না, 1 2 3 4, হ্যাঁ এইভাবে করাটা মুশকিল, এইভাবে করব না। যদি 8 জন থাকে, হ্যাঁ 8 6 10, তাহলে আমরা কি করব, যে আমরা এইভাবে করব, কারণ কেন জিরো জোড়ায় জোড়ায় থাকবে, ডবল ডবলে থাকবে, তার জন্য একে অপরের অপোজিট ব্যাপারটা এখানে থাকতে পারে। 1 2, এখানে 4টে হয়ে গেল, 3 এবং 4, তাহলে এখানে তোমাদের কাছে ইজিলি 8টা হয়ে গেছে। এবার কি হয়, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টে কি সবসময় সেন্টার বেসে থাকে না, সেন্টার আউটসাইড দ্য সেন্টারও থাকতে পারে, কিন্তু এইখানে এখানে সেন্টারের কথা উল্লেখ করেছে, হ্যাঁ ফেসিং দ্য সেন্টার। যদি কোথাও কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টে ফেসিং দ্য সেন্টার কথাটা উল্লেখ না করা থাকে তাহলে আমরা বাই ডিফল্ট সেন্টার ফেসিং ভেবে নেব। ঠিক আছে, আর যদি এখানে কিছু কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টে যেরকম থাকবে যে কিছু সেন্টারের দিকে ফেস করে আছে, কিছু বাইরের দিকে ফেস করে আছে, তখন তোমাকে ডবল পসিবিলিটি নিয়ে তোমাকে স্টার্ট করতে হবে, কে সেন্টারের দিকে আছে কে বাইরের দিকে আছে, তুমি তো বুঝতে পারবে না। তার জন্য তোমাকে এখানে ধরো 8 জন নিয়ে নিলে এবং তুমি দুটো পসিবিলিটি নিয়ে সেন্টারের আউটসাইড দ্য সেন্টার এইভাবে তুমি করতে পারো। ঠিক আছে, চলো তাহলে এইখানে একটা আইডিয়া তুমি পেলে। এবার চলো কোশ্চেনটাতে স্টার্ট করি। D is third to the left of C, who is second to the left of A, B is third to the... আচ্ছা এখানে একটা জিনিস আরো একটা বলে দিই, যে who, whose এবং and, মানে and আর but, এই who আর whose আগে যে পার্সেন্টে থাকবে তাকে ইন্ডিকেট করবে, সেটা কমা থাক আর না থাক। যেরকম এখানে সি এর পরে হু দিয়েছে, তাহলে কি হু মানে এই সি কে ইন্ডিকেট করবে, এক। আচ্ছা অ্যান্ড এবং বাট এর ক্ষেত্রে এই আগের পার্সেন্ট এবং তার আগের পার্সেন্টকে ইন্ডিকেট করবে, মানে আগের পার্সেন্টটাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, ফার্স্ট পার্সেন্ট যেটা থাকবে সেটাকে ইন্ডিকেট করবে। ঠিক আছে, তো আশা করি এবার তুমি এই যেরকম এখানে অ্যান্ড আছে, অ্যান্ড বলতে এখানে এ বি এর কথাই বলা হয়েছে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা ইমিডিয়েট নেবার মানে একদম পাশাপাশি, ইজ নট এন ইমিডিয়েট নেবার মানে হচ্ছে ই আর এ পাশাপাশি থাকবে না, ই আর এ একসঙ্গে পাশাপাশি থাকবে না। তো ইমিডিয়েট মানে পাশে, ইমিডিয়েট নেবার যদি বলতো তাহলে পাশে হতো। ঠিক আছে, চলো আস্তে আস্তে কোশ্চেনটা যাবো, আস্তে আস্তে তোমরা প্র্যাকটিসও করতে হবে ভালো মতো।
চলো এখানে আমি কোশ্চেনগুলো করছি, আশা করি তোমরা করে ফেলেছো। চলো তাহলে শুরু করা যাক। A B C D E F G are sitting around a circle facing at the center। তাহলে আমি এবার একটা সার্কেল আমি নিয়ে নিলাম, সেখানে প্রত্যেকের সেন্টারের দিকে ফেস করে আছে। যেহেতু এখানে 7 জন উল্লেখ করেছে, 7 জন কারণে 7 জন বলেনি, তুমি গুণে দেখে নিলে 3 আর 3 6 এর 7ই হচ্ছে। তো 7 জনের জন্য তুমি এইভাবে নিয়ে নিতে পারো 3 4 5 6 7, ঠিক আছে। এবার D is third to the left of C। এবার কথাটা হচ্ছে প্রথম যে আমি বসাবোটা কোথায়? D is third to the left of C, এটা আমি বসাবো কোথায়? যে কোনো জায়গায় তুমি বসাতে পারো, যে কোনো জায়গা থেকে তুমি বসানো স্টার্ট করতে পারো। তো D is third to the left of C, আমি যদি D কে বসাই বা C কে বসাই, যে কোনো জিনিস দিয়ে আমি স্টার্ট করতে পারি। ফার্স্টে D আছে তো D কে বসিয়ে দিই। চলো, বলেছে D is third to the left of C। C এর থার্ড লেফটে D আছে, তাহলে C কোথায় বসবে? C এর লেফটে D আছে, থার্ড লেফটে, তাহলে D এর থার্ড রাইটে C বসে যাবে। হিসাব করে দেখি, মানে দেখো দেখো আমি কেন বলছি, থার্ড রাইটে যদি আমি করি তো এদিকটা লেফট হয়, এদিকটা রাইট হয়। তাহলে যদি রাইটে যাই তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তো থার্ড রাইটে যদি আমি C বসাই তাহলে দেখো এবার C এর লেফটে এই পোরশনটা থাকে, C এর থার্ড লেফটে D বসছে কি? মানে কোশ্চেন যেভাবে বলবে বসানোর সময় হয়তো আমি চেঞ্জ করলেও চেঞ্জ করতে পারি। যেরকম এখানে দেখো বলেছে D is third to the left of C, তো D তো আমি বসিয়ে ফেলছি। যদি C বসাতাম, C এর লেফটে থার্ড লেফটে D বসাতাম, যদি হঠাৎ করে হতেই পারে আমি আবার কেটে আমি এখানে C বসাবো, কেন বসাবো? তো এখানে দেখো D যখন বসিয়ে দিয়েছি এবং বলেছে D is third to the left of C, তাহলে C নিশ্চয় D এর রাইটে আসবে, তাই না? যদি বাংলায় বলি যে C এর বাম দিকে 3 নম্বর পজিশনে D বসবে, তাহলে D তাহলে মানে C তাহলে D এর ডান দিকে বসেছে, সেভাবে ভাবতে হবে। তাহলে এই লাইন থেকে আমি বলতে পারি D is third to the left of C। তার মানে C যদি আমি এখানে বসাই তো তার লেফটে ফার্স্ট, এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, ফার্স্ট মানে নিজেকে নিয়ে ফার্স্ট ধরবে না, কিন্তু এরকম না যে C নিজেকেই ফার্স্ট কাউন্ট করলো, না, ফার্স্ট লেফট, সেকেন্ড লেফট, থার্ড লেফট নিয়ে D বসেছে। ওকে, দেন বলেছে হু বলতে C এর কথাই বলা হয়েছে, যেটা আমি বললাম হু মানে C এর কথাই বলা হয়েছে। তো হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ A, তাহলে হু C হচ্ছে A এর সেকেন্ড লেফটে আছে, তাহলে এখানে A টা কোথায় বসবো? দেখো A যদি আমি এখানে বসাই তাহলে C তাহলে এর রাইটে হয়ে যাবে, A তাহলে যদি আমি এখানে বসাই তাহলে A এর লেফট এই দিকটা থাকছে, তাহলে A এর ফার্স্ট লেফট সেকেন্ড লেফটে C বসে আছে। হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ A, তাহলে এখানে A বসে গেল, ক্লিয়ার? A এর সেকেন্ড লেফটে C বসছে। চলো তাহলে এই লাইনটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার বলেছে B is third to the left of D। D এর থার্ড লেফটে কে আছে? B আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে আমি B বসিয়ে দিলাম। B is third to the left of D, D এর থার্ড লেফটে B বসিয়ে দিয়েছে। and এই and কথাটা উল্লেখ করছে কাকে বলছে? এটা B কেই বলা হচ্ছে, কারণ B কেই বলা হচ্ছে। তো B is and second to the right of G, and বলতে B এর কথা বলেছে, B হচ্ছে second to the right of G, তাহলে B রাইট কোন দিকে আসবে? তাহলে দেখো G যদি এখানে বসায় তাহলে এই দিকটা লেফট হয়ে যাচ্ছে, আর এখানে যদি G বসাই তাহলে G এর এই দিকটা লেফট, এই দিকটা রাইট, তাই তো? তাহলে রাইটের দিকে সেকেন্ড পজিশনে তাহলে অটোমেটিক্যালি B বসে গেল, সেকেন্ড টু দ্য রাইট অফ G। তাহলে দেখো B তো বসে গেছে, তো B এর সাপেক্ষে আমাকে G কে বসাতে হবে। G কে এমন একটা জায়গায় বসাই যেন G এর সেকেন্ড রাইটে B বসে, তো ওই জন্য সেকেন্ড টু দ্য রাইট অফ G যখন বলেছেন G কে এই জায়গাতেই বসিয়ে দিলাম এবং তার ফার্স্ট সেকেন্ডে B বসে আছে, তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো E is not an immediate neighbor of A। তো এখানে বলে দিয়েছে E is not an immediate neighbor of A, মানে A এর পাশে E বসবে না, তাহলে এখানে E বসছে না, তাহলে এই জায়গাটায় আমি E বসিয়ে দিই। তাহলে এবার এখানে বাকি পড়ে থাকে A B C D E F, তাহলে F পড়ে থাকে, F আমার এখানে অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রত্যেকটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো অনেকে দেখো মিলবে না, কিরকম মিলবে না, যে সেম টু সেম ভাবে তা সে বসাতে নাও পারে। অনেকেই ধরো ডিটাকে হয়তো ওই সি এর প্লেসে বসিয়েছো, ঠিক আছে, তাহলে সব ঘুরে যাবে, এরকম ভাবার দরকার নেই। তুমি শুধু একটা সিরিজ দেখে নাও যে ডি এর ডান দিকে ই আছে কি, তুমি এভাবে ঘুরিয়ে দেখো ডি এর ডান দিকে যদি আমি সিরিজ ভাবি তাহলে ডি থেকে যদি শুরু করি তাহলে আমি যে কোনো দিক থেকে শুরু করা যায়, আমি ডি থেকে শুরু করলে এই লাইন অনুযায়ী আছে কিনা এটা একটু চেক করে নাও,
ঠিক আছে, তাহলে যদি এইরকম সিরিজে যদি থাকে তাহলে তোমাদের কাছে ঠিকই অ্যান্সার বেরিয়েছে। ওকে, আশা করি সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো পরে কোশ্চেন যাই। তাহলে এবার 2 নম্বর কোশ্চেন স্টার্ট করছি। 2 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো, কোশ্চেন এখানে দেওয়া আছে, কোশ্চেনটা নিজে থেকে পড়ো, পড়ে এইটা সলভ করো। এখানে আশা করি পজ করে নিয়েছো, সলভ করো। এবার আমি এই জায়গায় কিছু বুঝিয়ে দিচ্ছি, এখানে কি কি ধরে করাটা স্টার্ট করলে সুবিধে। দেখো এখানে যদি আমি দেখো পাজলটা সিটিং অ্যারেঞ্জমেন্টটা এইখান থেকে এটা জাস্ট একটা ডাইরেকশন দিয়েছে যে কিভাবে কি করতে হবে, আর এইখান থেকে পাজলটা বেসিক্যালি শুরু। এক্সামে যারা একটু বেশি প্র্যাকটিস করবে তাহলে এই প্রথম পোর্শনটা জাস্ট এই 12 পিপল বা এইভাবে চোখে দেখেই হয়ে যাবে, মানে এটার জন্য তোমাকে বেশি এফোর্ট দিতে হবে না, এফোর্ট দিতে হবে নিচের পোর্শন, নিচের প্যারাগ্রাফের জন্য। চলো তাহলে এখানে কি কি বলা হয়েছে সেই জায়গাটা একটু ক্লিয়ার করি। 12 পিপল আর সিটিং ইন 2 প্যারালাল রো। প্যারালাল রোজ অবভিয়াসলি এইভাবে হবে, ঠিক আছে। তো প্যারালাল রোজে থাকবে 6 পিপল ইন ইচ রো, অবভিয়াসলি এখানে 6 জন পিপল থাকছে, এখানে 6 জন পিপল থাকছে। ইন সাচ এ ওয়ে দ্যাট ইন দ্য গিভেন সিটিং অ্যারেঞ্জমেন্ট ইচ মেম্বার সিটেড ইন এ রো ফেস অ্যানাদার মেম্বার। মানেটা হচ্ছে ধরো এখানে বলেও দিয়েছে মেম্বার অফ দ্য রো। ইন রো 1, রো 1 এ কি থাকছে, এ বি সি ডি ই এফ থাকছে, সিটেড অল দেম ফেসিং সাউথ। আচ্ছা, তো এখানে একটা জায়গা আসছে সাউথ আর নর্থের ফেস থাকছে, তাহলে এই জায়গাটা একটু মাথায় রাখবে। যদি মিডল পয়েন্ট থেকে কেউ যদি ডান দিকে তাকাচ্ছে এই জায়গা থেকে, তাহলে আমি তাকে বলবো ইস্ট ফেসিং। মিডল পয়েন্ট থেকে এই সাইডে টাঙালে ওয়েস্ট ফেসিং, উপরের দিকে নর্থ ফেসিং, নিচের দিকে সাউথ ফেসিং। ওকে, তাহলে দেখো এখানে রো 1 এ বি সি ডি ই এফ সিটেড অ্যান্ড অল অফ দেম আর ফেসিং সাউথ। তাহলে এমন কোথায় বসাবো, এখানে প্রত্যেকটা কিন্তু একে অপরের দিকে ফেস করে আছে, এটা বলেই দিয়েছে 3 4 5 6। তাহলে এই পোরশনে যে আছে সেই দিকে ফেস করে আছে, এই পোরশনে যে আছে সেই দিকে ফেস করে আছে, ঠিক আছে। তো প্রত্যেকটা যারা নিচে বসে আছে তারা উপরের দিকে ফেস করে আছে, উপরে যারা বসে থাকবে সেটা নিচের দিকে ফেস করে আছে, এবং এখানে দুটো ডাইরেকশনে কাজ করছে। নিচের দিকটা সাউথ, তার সাউথ ফেসিং, উপরেরটা নর্থ ফেসিং, তাই তো। এবার নর্থ ফেসিংটা কারা, যারা দেখো এখানে দেখো রো 1 বলেছে সিটেড অল অফ দেম ফেসিং সাউথ। তাহলে রো 1 কোথায় বসাবো, রো 1টা অবভিয়াসলি রো 1 উপরের দিকে বসাবো, যেখানে কে কে আছে এ বি সি ডি ই আর এফ আছে। এবং রো 2 নিচে বসাবো, রো 2 নিচে বসাবো, এবং তারা প্রত্যেকে ফেসিং নর্থ, তারা নর্থের ফেস করে আছে। নিচে যারা বসবে তারা উপরের দিকে ফেস করে আছে, উপরে যারা বসবে তারা নিচের দিকে ফেস করে আছে। তো উপরে আমি লিখেছি নর্থ, নিচে লিখেছি সাউথ, নিচে যারা বসবে তারা সাউথের দিকে ফেস করে আছে, এই নিচে যারা বসবে তারা নর্থ দিকে ফেস করে আছে। আর নিচে তাহলে কি হলো, রো 2 এ আই জে জি কে এল এম। এই যে এই ব্যাপারটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার তোমরা যদি নাও হয়ে থাকে, এবার তোমরা চেষ্টা করো যে এখান থেকে এটাকে সলভ করার, ঠিক আছে। আশা করি চেষ্টা করেছো। এবার কোশ্চেনে আসা, কোশ্চেনে মানে এটাকে আমি সলভ করেছি। দেখো, তো ফার্স্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে ধরতে হবে, যেটা 12 people sitting in 2 parallel rows, 6 people each। রো 1 এ কি বলেছে, ইন রো 1 কে কে আছে না এ বি সি ডি ই এফ, এন্ড রো 2 এরা প্রত্যেকে সাউথ ফেসিং, এবং রো 2 কে আছে আই জি কে এল এম এন, আর তার প্রত্যেকে নর্থ ফেসিং। তাহলে আমি দুটো পোরশন নিয়ে নিচ্ছি, এক হচ্ছে ফার্স্টের দিকে আমি এখানে রো 1 আর নিচের দিকটায় রো 2, এবং এখানে এ বি সি ডি ই আর এফ মাথায় রাখার জন্য, এবং এই জায়গাটায় আমি রাখছি জি কে আই জি কে এল এম আর এন। ওকে, চলো এবার তাহলে কোশ্চেনে স্টার্ট করো। তাহলে বলেছে এল সিজ থার্ড টু দ্য লেফট অফ আই। দেখো এরা প্রত্যেকে নর্থ ফেসিং আছে, আর এরা প্রত্যেকে সাউথ ফেসিং আছে। তাহলে দেখো নর্থ ফেসিং মানে এদিকটা লেফট হবে, এদিকটা রাইট হবে, আর সাউথ ফেসিং মানে এদিকটা লেফট হবে, এদিকটা রাইট হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, তার জন্যই আমি এখানে লিখলাম। তাহলে দেখো এখানে বলেছে এল এল, তাহলে তারা কি রো 2 তে আছে, এল সিজ থার্ড টু দ্য লেফট অফ আই, তাই তো। তাহলে এল মানে তোমার রো 2 তে আছে, এখানে দেওয়া আছে এল সিজ থার্ড টু দ্য লেফট অফ আই, তাহলে আই এর থার্ড, ফার্স্ট
সেকেন্ড, থার্ডে কে আছে, এল আছে। ওকে, আচ্ছা এটা হয়ে গেছে। আর এল আর আই দিয়ে কিছু আছে, এফ ডাজ নট ফেস আই। চলো, আয়ের দিকে ফেস করে থাকবে না, মানে এইখানে যেটা দেওয়া আছে, আমি যদি এইখানে একটা দাগ দিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার বাকি তো দেখো এখানে 4 জন আছে, 6 জন, এইদিকেও দুটো হতে পারে, এদিকেও দুটো হতে পারে, একটা একটা করে হতে পারে। আচ্ছা, এল আর আই নিয়ে আর কিছু আছে দেখে নি তো। এল আর আই নিয়ে এখানে তো নট ফেসিং আছে, তাহলে আই তো এখানে ফেস করবে না, এখানে এফ হবে না, এটা বলে দিয়েছে, এফ এখানে হবে না, ঠিক আছে। আচ্ছা, ই হয়ে গেল না, ওয়েট, এফ এখানে হবে না, এটা বলে দিয়েছে। আর কি বলেছে, অনলি টু পিপল সিট, এখানে এল আর আচ্ছা এখানে দেখো, এখানে একটা দেওয়া আছে, নাইদার এল নর আই সিট অ্যাট এক্সট্রিম এন্ড। তাহলে এক্সট্রিম এন্ড মানে হচ্ছে লাস্ট পজিশনে কিন্তু এল আর আই কেউই থাকবে না। তাহলে শিওর থাকলো যে এখানেও কেউ একজন থাকবে, এইদিকেও কেউ একজন থাকবে। তাহলে তুমি ক্লিয়ার হয়ে গেলে যে 6 জন এইভাবেই আছে বসে, ঠিক আছে, একে অপরের দিকে ফেস করে আছে। চলো তাহলে এবার জিনিসগুলো বিচার করি, কি করা যায় দেখো। তাহলে এবার এফ ডাজ নট ফেস, তাহলে এই জায়গাটা আমি একটা ক্লিয়ার করলাম যে এই জায়গায় এফ হবে না, তাই তো। ওকে, এবং এখানে এরা সবাই নিচের দিকে ফেস করে আছে, ঠিক আছে। চলো তাহলে এবার দেখো বলেছে জি সিট at one of the extreme end, only two people sit between G and M, ঠিক আছে। আচ্ছা, জি ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডে জি বসছে, তাহলে এবার দেখো এখানে দুটো পসিবিলিটি আসছে, অটোমেটিক্যালি দুটো পসিবিলিটি আসছে। এবং দুটো পসিবিলিটি কিভাবে না, 1 2 3 4 5 6, আর নিচের দিকে আমি কে কে ছিল সেটা বসিয়ে দাও। এই পজিশনে এল ছিল, এই পজিশনে আই ছিল, ঠিক আছে। আর এইখানে কিছু ছিল না, তো এবার দুটো পসিবিলিটি আসছে যখন। ফার্স্ট, জি সিট অ্যাট ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড, জি কোথায় আছে, নিচের রোটায় আছে, রো 2 তে আছে জি। তাহলে এখানে একবার আমি জি কে বসালাম, আর এই লাস্টের দিকে একবার আমি জি কে বসালাম। জি সিট অ্যাট ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড, যে কোনো একটা এন্ডে বসে আছে, তো তার জন্যই আমি এই দুটো দিকটাই আমি কভার করলাম, ঠিক আছে। এক সেকেন্ড একটু দেখিয়ে দিই, স্টেপ বাই স্টেপ করাই, তাহলে সুবিধা হবে বুঝতে। এবার কি বলেছে, অনলি টু পিপল সিট বিটুইন জি অ্যান্ড এম। তাহলে জি আর এম এর মাঝখানে দুজন বসতে পারবে, তাহলে এম এখানে বসে গেল, কারণ জি এর মাঝখানে দুজন, আর এখানেও দুজন মাঝখানে থাকলে এম এদিকে বসে গেল, ঠিক আছে। আচ্ছা, এফ ইজ নট এ ইমিডিয়েট নেবার অফ ই, এফ আর ই একসঙ্গে বসবে না, মানে পাশাপাশি বসবে না, ঠিক আছে। আচ্ছা, আই ফেস করেছে, এখানেও এফ কিন্তু হবে না, এটা একটু মাথায় রেখে দিও, আই এফ কে ফেস করবে না, এটা বলে দিয়েছিল। ওকে, তার মানে এখানে দেখো এফ ইজ নট ইমিডিয়েট নেবার অফ ই, তাহলে এই লাইনটাও ক্লিয়ার হয়ে গেল, এফ আর ই পাশাপাশি বসবে না, পাশে লিখে দিলাম। এম ডাজন্ট ফেস এফ, এম ও এফ এর দিকে ফেস করবে না, এম ও এফ এর দিকে ফেস করবে না, তাহলে এখানেও এফ হবে। এম ডাজন্ট নট ফেস এফ, চলো তাহলে এম আর এফ ফেস করবে না, ঠিক আছে। টু পার্সন সিট বিটুইন সি অ্যান্ড বি, সি অ্যান্ড বি এর মাঝখানে দুটো পার্সন থাকবে, দেখো সি আর বি উপরে উপরে থাকবে সি আর বি, তো দেখো সি আর বি এর মাঝখানে দুটো থাকবে, তো বি এর লেফটেও সি থাকতে পারে, অথবা এরকম হতে পারে বি সি হতে পারে, ঠিক আছে। বি এর রাইটেও হতে পারে, বি এর লেফটেও হতে পারে, কারণ তারা প্রত্যেকে নিচের দিকে ফেস করে আছে, তাই না, তারা প্রত্যেকে নিচের দিকে ফেস করে আছে, তাহলে সেই অনুযায়ী লেফট রাইট হতেই পারে। তো আমি জানি না এখন কোথায় বসাবো, ঠিক জায়গা হলে দু রকমই হতে পারে, আমি সেটাই বলে রাখলাম। ওকে, এবার দেখো কি বলেছে, সি ইজ নট ইমিডিয়েট নেবার অফ ই, আবার সি আর ইও কিন্তু পাশাপাশি বসবে না, বলে দিলাম সি ইজ নট ইমিডিয়েট নেবার অফ ই। ওকে, এ ইজ নট ইমিডিয়েট নেবার অফ সি, আচ্ছা এ আর সিও পাশাপাশি বসবে না, সবই বলে দিলাম, ঠিক আছে। এ ইজ নট ইমিডিয়েট নেবার অফ সি, তাহলে এই লাইনটাও ক্লিয়ার। ওকে, এখনো বসাতে পারছি না, দেখি। এফ ডাজ নট সিট অ্যাট এনি এক্সট্রিম এন্ড, আচ্ছা এফ তাহলে এখানেও বসবে না, এফ তাহলে এখানেও বসবে না, ঠিক আছে, কোনো এন্ডে বসবে না। আবার এইখানেও বলতে গেলে এখানে এফ বসবে না, আবার এই জায়গাটাতেও এফ বসবে না, তাহলে মাঝখানে এখানে দুটো জায়গা আছে, এখানে দুটো জায়গা আছে, সেখানে বসবে। সি ইজ নট ইমিডিয়েট নেবার অফ এফ, সি ইজ নট ইমিডিয়েট নেবার অফ এফ, আচ্ছা সি আর এফ পাশাপাশি বসবে না, এটাই বলে দিয়েছে। আর ই ফেসেস এল,
এখানে কি কি বলেছে, ই ফেসেস এল, তাহলে ই ফেসেস এল, আর এল এর এখানে ই দিয়ে দিলাম, ঠিক আছে। আর এ ডাজন্ট ফেস এন, আচ্ছা এ আর এন, আচ্ছা তাহলে এখানে এন এর কোনো জায়গা নেই, তাহলে আমি বললাম যে এ আর এন এটাও ফেস করবে না। চলো তাহলে এবার কমপ্লিট করি। তাহলে এ কটা দিয়ে দিয়েছে, এবার এখানে লিখে দিলাম। এবার এই জায়গাটা তোমাদের কমপ্লিট করতে হবে। কিভাবে করা যায়, এখানে ই হয়ে গেছে, দেখো ই এর সঙ্গে কে কে বসবে না, ই এর সঙ্গে এফ বসবে না, এফ এই চারটাতেই বসেনি, এখানে তাহলে এফ একটাই ফাঁকা জায়গা আছে, দেখো এফ এখানেও বসবে না, এই জায়গাটায় বসে যাবে না, এখানেও বসে যাবে না, এখানেও বসে যাবে না, এখানেও বসে যাবে না, তাহলে এফ এখানে বসবে। আবার এই জায়গাটা এরা দুটো একসঙ্গে বসবে না, দেখো বলে দিয়েছে ই আর এফ একসঙ্গে বসবে না, ঠিক আছে। তো তার জন্য এই পসিবিলিটি নিয়ে আমি আর এগোতে পারবো না। আচ্ছা এখানে দেখো, এখানে যদি আমি এফ এর জায়গা বলি, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা আছে, ই আর এর পাশেও নেই, তো সেই জায়গাটা বিলং করে আমি এফ কে এখানে বসাতে পারি, ঠিক আছে। এবার কি কি হচ্ছে না, দেখো সি আর ই পাশাপাশি বসবে না, তাহলে এখানেও সি বসবে না, এখানেও সি বসবে না। চলো তাহলে সি এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় বসবে। আচ্ছা সি যদি এফ আর সি, এবার দেখো ওখানে বলে দিয়েছে এফ আর সি পাশাপাশি বসবে না, তাহলে সি এখানে বসবে না, সি তাহলে এখানে কনফার্ম বসে গেল, কারণ কি এই দুটো জায়গায় সি বসতো, তাই তো। তো এই দুটো জায়গায় সি বসতো, তো এবার যেহেতু এফ আর সি পাশাপাশি বসবে না, তো সি একদম এন্ডে চলে গেল, ঠিক আছে। তাহলে সি বসিয়ে দিয়েছি। এবার আর কি এটা কাজে লাগিয়ে দিলাম, সি আর ই পাশাপাশি বসবে না, অবভিয়াসলি ই এদিকে আছে, সি এদিকে আছে, এটাও কাজে লেগে গেল। এম আর এফ, এম আর এফ, ও আচ্ছা এটা তো অপোজিট ছিল না, তাহলে এটা তো আমি লিখেই দিয়েছি, এম আর এম এর অপোজিট এফ হবে না, এটাও হয়ে গেছে কাজে। এর অপোজিট এন হবে। আচ্ছা এ কোথায় বসবে একটু দেখিনি, এ আর সি পাশাপাশি বসবে না, তাহলে অবভিয়াসলি এ এখানে বসবে না, ঠিক আছে। এ এখানে বসবে না, কারণ এ এই জায়গাটায় বসছে না, এ বসছে এই দুটো জায়গাতে, বলেছে এর অপোজিট এ ডাজ নট ফেস এন, ঠিক আছে। তো এ কোথায় কোথায় বসতে পারে, দেখো এ এখানেও বসতে পারে, এ যদি এখানে বসে তাহলে এখানে এন হবে না, এ এখানে বসলে হবে না, আমি পরে দেখছি এর ব্যাপারটা, এখানে তো হচ্ছেই না। চলো তাহলে আর কি থাকছে, এ আর সি পাশাপাশি বসছে না, তার জন্য এখানে তো এ বসবে না, এটাও কমপ্লিট করে ফেললাম। আর এখানে সি আর ই, চলো এখানে বলেছে সি দুটো ফেস করে বি আসবে, দুটো গ্যাপ করে, তাহলে সি এই দুটো গ্যাপ করে এখানে বি আসছে, তাহলে এখানে যখন বি করলাম তাহলে এ এর জায়গায় এখানে কনফার্ম হয়ে গেল। আর বাকি কি পড়ে থাকলো, এ বি সি ডি, ডি পড়ে থাকলো, তাহলে ডি এখানে হয়ে গেল। আচ্ছা নিচের কন্ডিশনে যাই, এ কাকে ফেস করবে না বলেছে, এন কে ফেস করবে না, তাহলে এখানে এন হবে না, তাহলে এই জায়গাটায় এন হয়ে গেল। আর তাহলে এই জায়গাটায় কি পড়ে থাকছে, আই জি, এখানে কে পড়ে থাকবে, তাহলে তোমাদের কাছে সিটিং অ্যারেঞ্জমেন্ট কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, বুঝতে অসুবিধা হলে ভিডিওটা আবার আগে থেকে দেখতে পারো কিভাবে আমি সলভ করলাম, ঠিক আছে। তাহলে এটা কারেক্ট পেলাম। এবার কোশ্চেন অনুযায়ী, কোশ্চেন যেরকম থাকবে সেই অনুযায়ী এটার অ্যান্সার খুব সহজেই হয়ে যাবে, ওটা নিয়ে ভাবার দরকার নেই, জাস্ট কিভাবে পাজল আর সিটি এলিমেন্টটা হচ্ছে সেটাতেই ফোকাসটা করো, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেনে যাই, করে দেখি কোশ্চেনটা একটু পজ করো, পজ করে সলভ করো, সলভ করার পর এটার সলিউশন হয়ে গেলে দেখো কিভাবে আমি করছি। তো ফার্স্ট পজ করে নিয়েছো আশা করি, কয়েকটা জিনিস দেখানোর আছে সেই জিনিসগুলো দেখিয়ে দিই। এখানে কি বলেছে, সিটিং অ্যারাউন্ড এ স্কোয়ার টেবিল, তো স্কোয়ার টেবিল, তো স্কোয়ার টেবিলে যখন স্কোয়ার টেবিল কনসেপ্টে আসবে তুমি দুটো পসিবিলিটি নিয়ে নেবে, ঠিক আছে। একটা নিয়েও করা যায়, তো বেসিক্যালি পাজল করতে গেলে ফার্স্টের দিকে দুটো পসিবিলিটি নিয়েই করো, তাহলে দেখবে যে অনেকটা সহজ হয়ে যাবে ক্যালকুলেশন। একটার মধ্যেই করার চেষ্টা করবে না, পসিবিলিটি বাড়লে কিভাবে পসিবিলিটি বাড়বে দেখতে হবে কিভাবে, সবই আমি ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো এখানে কি বলেছে, স্কোয়ার টেবিল, চলো এখানে একটা স্কোয়ার টেবিল নিলাম, কজন আছে না 4 জন, 4 জন 8 জন আছে, ঠিক আছে। স্কোয়ার টেবিল, 4 অফ देम সিট 4 কর্নার্স, তো কর্নার বলতে এই কর্নারে বসছে 4 অফ देम 6 কর্নার, 4 অফ देम 4 কর্নার, while 4 সিট এট দ্য মিডল অফ দ্য সাইড, তাহলে 4 মিডল অফ দ্য সাইডে বসে আছে, ঠিক আছে। এখানেও তাই 4 কর্নারে বসাবো এবং 4 মিডল অফ দ্য সাইডে, ঠিক আছে। এবং এখানে দেখো কি বলেছে, the one who sit at the corner face the center, তাহলে যে কর্নারে থাকবে সে সেন্টারের দিকে ফেস করে থাকবে, সে সেন্টারের দিকে ফেস করে থাকবে, ঠিক আছে। এখানেও সেন্টারের দিকে ফেস করে থাকবে। আর while who sit at the middle face outside the face, তাহলে এইদিকে আউটসাইডে ফেস করে থাকবে, ঠিক আছে।
এখানে কেন আমি এটা দেখালাম, এইরকম জায়গায় লেফট আর রাইট কম্বিনেশনটা একটু দেখে নিও। যে বাইরের দিকে ফেস করে থাকবে তার এদিকটা লেফট এদিকটা রাইট, যে নিচের দিকে ফেস করে থাকবে তার এদিকটা লেফট এদিকটা রাইট, তাই না? এর লেফট এদিকে এদিকে রাইট, এর এদিকটা লেফট এদিকটা রাইট। আবার যে ভিতরের দিকে ফেস করে থাকছে, ভেতরের দিকে ফেস করে থাকছে তার লেফট এদিকটাই, এর রাইট এদিকে, তাই না? এইখানে লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট। তাহলে এই লেফট রাইটটাকে দেখেই কিন্তু এই কোশ্চেনে সলভটা করতে হবে, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা আশা করি তোমরা চেষ্টা করেছো, যতটা চেষ্টা করেছো ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট গুলো বুঝে বুঝেই কিন্তু করতে হবে। এরকম না যে কোনো মতে একটা বসিয়ে দিলাম ও মিলে গেল হয়তো হয়ে গেল, না, একদম কনসেপ্ট ধরে ধরেই তৈরি করতে হবে এই পাজলগুলো। চলো তাহলে কোশ্চেনে আসা যাক, মানে আই থিঙ্ক সলভটা করা শুরু করি। তো দেখো এখানে কি করব, ফার্স্টেই বলে দিলাম যে এখানে দুটো স্কোয়ার টেবিল নেব। তো স্কোয়ার টেবিল দুটো নিয়ে নিই, দুটো স্কোয়ার টেবিল, ঠিক আছে? এবার এখানে যেটা বলে দিয়েছে, কিছু সেন্টারের দিকে কিছু কর্নারের দিকে থাকছে, মানে কর্নারের থেকে কিছু মিডলে থাকবে, চারটে চারটে আটটা মিডল আর কর্নার ফেস করে আছে। এটাতে বেশি সময় তোমরা লাগাবে না, আমি এখন আমি তোমাদের করাচ্ছি বলে আমি একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করছি। এক্সামে যত স্পিডে করা যায়, কারণ তোমার কাছে সময় খুব কম, ঠিক আছে? কারণ বলেই দিয়েছে যা কর্নারে ফেস করে আছে তারা সেন্টারের দিকে ফেস করে থাকবে, যারা কর্নারে আছে কর্নার ফেস সেন্টার, আর মিডলে যারা থাকবে তারা বাইরের দিকে ফেস করে থাকবে, ঠিক আছে? তাহলে এখানেও ঠিক বাইরের দিকে ফেস করে থাকবে, আর এটা ভেতরের দিকে ফেস করে থাকবে, ঠিক আছে? চলো তাহলে এবার কোশ্চেনে আসা যাক। কোশ্চেনটা কিভাবে শুরু করা যাবে চলো করি। এখান থেকে জাস্ট ডাইরেকশন আসলো 8 জন, এটাই বলা হয়েছে। এবার এটা কোশ্চেন, বি সিটস থার্ড টু দ্য লেফট অফ ডি। এই টাইপের কোশ্চেনে তোমাকে কনফার্ম দেখতে হবে যে কনফার্ম কোথাও বলেছে নাকি কে সেন্টারে বসবে বা কে মিডলে বসছে না কে কর্নারে বসছে, এটা কনফার্ম করেই তারপর শুরুটা করতে হবে। এখানে যদি পড়ো বি স্টার্ট টু দ্য লেফট অফ ডি, এইচ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি অ্যান্ড জি সিট স্টার্ট টু দ্য লেফট অফ এইচ, এখনো কিন্তু কনফার্ম বলেনি কে কোন দিকে ফেস করে আছে। সি ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ বি বাট নট দ্য ইমিডিয়েট নেইবার অফ এইচ, এ ইজ দ্য ইমিডিয়েট নেইবার অফ ডি, ই ডাজন্ট সিট এট দ্য কর্নার, এফ ডাজন্ট সিট এট দ্য কর্নার of the square table। তো এইখানে দেখো এম doesn't sit of the corner আর এফ doesn't sit at the corner, এই দুটোর মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে আমি কোনটা নিয়ে শুরু করব। চলো দেখো, আমি এই নিয়ে যদি শুরু করে ই এর সঙ্গে কানেক্টেড আর কিছু নেই, কিন্তু এফ নিয়ে শুরু করলে এফ এর সঙ্গে কানেক্টেড দু তিনটা জিনিস আমি একটা জিনিস পাচ্ছি, ঠিক আছে? তো এফ দিয়ে আমি শুরু করতে পারি। তাহলে এফ ডাজন্ট সিট অ্যাট দ্য কর্নার, তো কর্নারে এফ বসছে না, তাহলে এফ বসছে কোথায়? মিডলে। কর্নার তো এই জায়গাগুলো, তাহলে এফ বসছে দেখো ফোর কর্নার ফোর মিডল অফ দ্য সাইড, তাহলে সাইডে বসছে, তাহলে আমি এফ কে এখানে বসিয়ে দিলাম, এফ কে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার বলছে এফ ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ ডি, তাহলে এফ এর ইমিডিয়েট নেইবার অফ ডি বলতে এফ এর পাশে, তাহলে এফ এর একবার এফ এর লেফট সাইডে একবার ডি বসিয়ে দিলাম, এফ এর রাইট সাইডে একবার ডি বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে দুটো পসিবিলিটি নিয়ে আমি শুরু করলাম, কারণ এফ এর পাশে ইমিডিয়েট নেইবার মানে এফ আর ডি পাশাপাশি থাকছে, তো পাশে তো দুটো হচ্ছে, দুটো সাইড হচ্ছে, তাহলে একটা সাইডে আমি ডি এইদিকে বসালাম, একটা সাইডে ডি অপোজিট সাইডে, তো এফ ইজ ইমিডিয়েট নেইবার অফ ডি, এটা হয়ে গেল। চলো আচ্ছা, ইও মিডল, ঠিক আছে, এটা লিখে রাখলাম। এবার দেখো কি বলেছে, এবার ডি এর সঙ্গে কানেক্টেড আর কি করা যায়, ডি দেখো উপরে লাইন আছে, বি সিটস থার্ড টু দ্য লেফট অফ ডি, বি সিটস থার্ড টু দ্য লেফট অফ, তাহলে ডি এর থার্ড লেফটে, ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে বি, ডি এর বলেছে না, বি সিটস থার্ড টু দ্য লেফট অফ ডি, ডি এর থার্ড লেফটে ফার্স্ট সেকেন্ড থার্ড লেফটে বি, ডি এর ফার্স্ট সেকেন্ড থার্ড লেফটে বি করে দিলাম। এবার বি এর সঙ্গে কানেক্টেড আর কি বলেছে, এই যে পরেই আছে, এইচ সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এর সেকেন্ড লেফটে এইচ, এইচ সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ বি, তাহলে ফার্স্ট সেকেন্ড এখানে তাহলে এইচ বসে গেল। এখানে যদি সেকেন্ড লেফটে যায়, ফার্স্ট সেকেন্ডে তো এইচ আর এইখানে এফ, এটা কি হবে? এটা হবে না, তার জন্য এটা বাদ, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এবার এটাকে ধরে করি। এবার দেখো এখানে বলেছে এইচ সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ বি অ্যান্ড জি সিটস থার্ড টু দ্য লেফট অফ এইচ, জি হচ্ছে থার্ড টু দ্য লেফট অফ এইচ, তাহলে এইচ এর থার্ড লেফটে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে এখানে
জি বসিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এই লাইনটাও হয়ে গেল। এবার বলেছে সি ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ বি বাট নট দ্য ইমিডিয়েট নেবার অফ এইচ। তো বলেছে দেখো বি এর নেবারে কে বসবে, সি, বি আর সি তো পাশাপাশি বসবে, কিন্তু সি আর এইচ পাশাপাশি বসবে না। তাহলে এই দুটো থেকে যদি আমি যাই, তো আমি যদি এখানে সি বসাই, তাহলে এইচ এর পাশে সি বসে যাচ্ছে, বি এর পাশে বসলো, তাহলে সি এখানে কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে সি এই জায়গাটায় আমি কনফার্ম বলে দিলাম, সি ইজ ইমিডিয়েট নেবার অফ বি বাট নট দ্য ইমিডিয়েট নেবার অফ এইচ, হয়ে গেছে। এবার আর কি করা যায়, ই বসবে মিডলে, তাহলে এখানে আর দুটো জায়গায় ফাঁকা আছে, একটা মিডল একটা কর্নার, তাহলে এই ই এখানে মিডলে বসিয়ে দিলাম। বাকি কি থাকলো, বাকি থাকলো এ, তাহলে এ এখানে বসিয়ে দিলাম, তাহলে এইটা আমার কাছে কনফার্ম হয়ে গেল, ঠিক আছে। তো কোন জায়গায় পসিবিলিটিটা মিস হয়ে গেল দেখো, তাহলে এই জায়গাটাতে এইখান থেকে গিয়ে পসিবিলিটিটা মিসটা হয়ে গেল। তো এইভাবে আমরা কারেক্ট পাজল বা সিটি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেনে যাই, করো। এটা একটা ডে বেস পাজল আছে, ঠিক আছে, পরপরই দেওয়া আছে, যেটা ফার্স্টে কন্টেন্ট দিয়েছিলাম, ফার্স্ট কন্টেন্ট অনুযায়ী তিনটে পার্ট হয়ে গেল, চার নম্বর পার্ট নিয়ে শুরু করছি। করো এই কোশ্চেনটা, পজ করা হয়ে গেছে। এবার এটাতে কি কি দেখানোর আছে সেই জিনিসগুলো দেখিয়ে দিই। এই টাইপের পাজলগুলো দেখো কি বলেছে, যখন এ ম্যান ইজ গোয়িং টু হিজ অফিস ফ্রম মানডে টু সানডে, তাহলে মানডে টু সানডে স্টার্টিং ফ্রম মানডে অ্যান্ড এন্ডিং সানডে, এইটা বলে দিলেই তোমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর সানডে। তো এই 7টা ডে কনফার্ম করে নেওয়ার পর, ঠিক আছে, এই 7টা ডে সবসময় কনফার্ম করে নেওয়ার পর পসিবিলিটিটা এই জায়গাতেই তোমরা রাখবে, ঠিক আছে, এইভাবেই পসিবিলিটিটা রাখবে। এখানে দুটো বা তিনটে পসিবিলিটি বা চারটে পসিবিলিটি ধরে তুমি ইজিলি করতে পারো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো এইভাবে ধরে ইজিলি করতে পারো, ঠিক আছে, এইভাবে করবে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে এখানে, কি ইম্পর্টেন্ট জিনিস আছে, ইন ডিফারেন্ট টাইম স্লট আর 7:30 সকাল 7:30, 8:30 AM, 8:45, 9:30, 10:30, 10:45 and 11:30। এখানে 7টা আছে, 1 2 3 4 5 6 7, 7 দিন 7টা টাইম দিয়ে দিয়েছে। নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার, অবভিয়াসলি পরপর বসিয়ে দেবে না। and time slot are not consecutive in consecutive days, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, time slot are not বলেছে, এটা মাথায় রাখবে, consecutive in consecutive days মানে পরপর, যেরকম 8:30 যদি কোনোদিন হয়, তার আগে বা পরে কখনোই 8:30 থাকবে না, যদি এটা হয় তো তার আগে পরে 7:30 আর 8:45 পাশাপাশি থাকবে না, এটাই বলে দিচ্ছে যে নট কনজিকিউটিভ, মানে ধরে নাও কোনো একটা, ধরে নাও এই টাইমটা আমার করা হলো 9:30 হয়ে গেল, 9:30, তো 9:30 যদি হয়, তাহলে এই জায়গাটায় কি থাকবে না, এই জায়গাটায় 8:45 থাকবে না, আবার 10:30ও থাকবে না, আবার এই জায়গাটাতেও ঠিক 8:45 থাকবে না, আবার 10:30ও থাকবে না, মানে যেটা বসে যাবে তার আগে পরে টাইমটা তার আগে পরের দিনে থাকবে না, তো ওটাই বলেছে টাইম স্লট আর নট কনজিকিউটিভ ইন কনজিকিউটিভ ডেজ। আশা করি এই জায়গাটা ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার তোমরা নিজে থেকে করো, ঠিক আছে, আমি শুরু করি। তাহলে ফার্স্টে কি বললাম, যে মানডে টু সানডে হলে অটোমেটিক্যালি ফার্স্ট প্রায়োরিটি থাকবে, আমি আগে লিখে ফেলি, তাই তো। তাহলে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে লিখে ফেলাম, ঠিক আছে। তো পসিবিলিটি অনেক রকম থাকতে পারে, তো তোমার কাছে সময় নেই, এইভাবে তুমি একটা ছক করে ফেললে, ঠিক আছে। কারণ ডেগুলো ডে, মান্থ আর উইক যদি থাকে, তো এইভাবে আমরা পসিবিলিটি ধরে করতে পারি ইজি। আচ্ছা, এখানে পসিবিলিটি আসবেই, টাইম ডিউরেশন নিয়ে ভাগ থাকতেই পারে, তো এখানে আমি দুটো কি তিনটে পসিবিলিটি নিয়ে নিচ্ছি সুবিধার জন্য, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে, তো আমি তিনটে পসিবিলিটি নিয়ে নিলাম। চলো পরে দেখি, তিনটে পসিবিলিটি নাও হতে পারে, আমি জাস্ট নিয়ে নিয়েছি। এবার দেখো বলেছে ম্যান ইজ গোয়িং টু 9:30 AM অন স্যাটারডে, তো স্যাটারডেতে 9:30 লিখে দিচ্ছি, সবগুলোই AM আছে, তো AM PM এর দরকার নেই।
9:30 a.m. on Saturday. Okay. There are 15-minute gap between the Wednesday and Sunday. Wednesday and Sunday. Wednesday আর Sunday এর মধ্যে কত 15 মিনিটের গ্যাপ আছে। ওকে। There are 1 hour gap between the time slot on Saturday and Wednesday. আচ্ছা স্যাটারডে আর ওয়েডনেসডে এর মধ্যে 1 আওয়ারের গ্যাপ আছে, তাহলে দেখো এখানে দুটো পসিবিলিটি তোমার কাছে চলে আসছে। ঠিকই 1 ঘন্টার যদি গ্যাপ থাকে তাহলে 9:30 একটা টাইম দিয়েছে, 9:30 এর 1 ঘন্টা আগে তাহলে 8:30 আছে, আর 9:30 1 ঘন্টা পরে 10:30 আছে। তাহলে আমি করলাম 1 ঘন্টা গ্যাপ মানে আমি এখানে লিখে রাখলাম, ধরে নাও একটা কটা লিখবো 8:30 লিখি। তাহলে কোন কোন সময় বলেছে ওয়েডনেসডে এন্ড সানডে স্লট, এটা তো 50 মিনিট গ্যাপ, এটা হয়ে গেল। There are 1 hour gap between the time slot on Saturday and Wednesday. তাহলে স্যাটারডে আর ওয়েডনেসডে, তাহলে এখানে আমি করে দিচ্ছি 8:30 একটা করে দিচ্ছি, আর এখানে একটা 10:30 করে দিচ্ছি, অসুবিধা নেই। 1 ঘন্টার গ্যাপ হচ্ছে, দুটো পসিবিলিটি নিয়ে হয়ে গেল। There are 2 days gap between 7:30 and 11:30 টাইম স্লট, ঠিক আছে। তো there are 2 days gap between 7:30 and 11:30 time slot, but both the time slot are not happened on Friday. ওকে। আচ্ছা এখানে আর কি করা যেতে পারে, এখানে 8:30 আছে, 15 মিনিট গ্যাপ সানডেতে, তো 8:30 50 মিনিট, হ্যাঁ দেখো এখানে 9 বলতে পারো না যে 8:15 বলতে কিছু নেই, 8:45 আছে, তাহলে এখানে আমি 8:45 দিয়ে দিলাম 45। আর দেখো 8:45 আর 9:30 পাশাপাশি হয়ে যাচ্ছে না, 8:45 আর 9:30, তো আর তো কোনো অপশনও নাই না, 15 মিনিটের গ্যাপ যখন বলেছে তাহলে 8:30 এখানে 8:45 এ আসছে, তাহলে 8:45 9:30 কাছে চলে আসছে, তাহলে এই জায়গাটার জন্য এটা হবে না, কারণ এখানে বলেছে নট কনসিকিউটিভ ইন কনজিকিউটিভ ডেজ, পরপর দিন পাশাপাশি থাকবে না, তো পরপর দিন এখানে পাশাপাশি হয়ে যাচ্ছে, আর কোনো অপশনও নেই। আর এক্ষেত্রে কি হচ্ছে 9:30 আর 10:30 যখন বলেছে আর 10:45 আছে, তো আমি এখানে 10:45 দিতেই পারি, কারণ ওয়েডনেসডে অ্যান্ড সানডের মধ্যে গ্যাপ কত থাকবে, 15 মিনিটের গ্যাপ থাকবে, তাহলে সেই অনুযায়ী আমি এখানে 10:45 দিয়ে রাখতে পারি। ওকে চলো এবার কি কি বলেছে, there are 2 days gap between 7:30 and 11:30, 7:30 11:30 দুটো দিন গ্যাপ আছে। চলো এবার একটু কিছু কিছু প্র্যাকটিসের মতো করে জিনিসগুলো ভাবি যে এখানে কোনটা কি আসবে কোনটা কি আসবে না। দেখো 9:30 আছে এখানে, আচ্ছা ফ্রাইডেতে এখানে লিখেই দিও জায়গাটা, না হলে ওটা কি 7:30 অথবা 11:30 আসবে না, এটা বলেই দিয়েছে ফ্রাইডে আসবে না, ঠিক আছে। আর 7:30 আর 11:30 তাহলে এই দুটোর মধ্যেই আসবে। আচ্ছা 11:30 যদি 10:30 পরে 10:45 আছে, তাহলে 11:30 এখানে বসে দিই পারি, 7:30 ওখানে বসাতে পারি, দুটো পসিবিলিটি এখানেও আসছে, তাই তো। চলো তাহলে দুটো পসিবিলিটি নিয়েই করি, অসুবিধা নেই। এখানে 10:30 বসিয়ে দিই, এটা তো হবে না, এটা তো বাদ হয়ে গেল, তাই তো। 10:30 এখানে বসিয়ে দিই, 9:30 এখানে বসিয়ে দিই, আর এখানে 10:45 বসিয়ে দিলাম। দুটো পসিবিলিটি আছে, তো দুটো পসিবিলিটি, একটা 7:30 এখানে বসালে এখানে 11:30 হয়ে যায়, আর এখানে 7:30 বসালে এই জায়গাটায় 11:30 হয়ে যায়। কেন দুটো হলো, কারণ বলে দিয়েছে যে there are 2 days gap মানে দুটো দিনের গ্যাপ আমি রাখলাম, সেই অনুযায়ী আমি দুটো দিনের গ্যাপ আমি রেখে দিয়েছি দুটোতে, ঠিক আছে। এবার দেখো বাকিগুলোতে কি বসানো যায়, তাহলে তোমার কাছে অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। কি কি হয়ে গেছে, 10:30 হয়ে গেছে, 10:30 বসানো হয়ে গেছে, 11:30 বসানো হয়ে গেছে, হ্যাঁ 11:30 বসানো হয়ে গেছে, 10:45 নিচে বসানো হয়ে গেছে, আর 9:30 বসানো হয়ে গেছে, 8:45 বসানো হয়নি, আর 7:30 বসানো হয়নি, 7:30 বসানো হয়ে গেছে, তাহলে এই দুটো বাকি আছে, তাই তো। তাহলে দেখো 8:45 যদি আমি এখানে বসাই, 8:45 তো আমি এখানে বসতে পারবো, 9:30 পাশাপাশি আছে, 8:45 বসালাম, তাহলে এখানে 8:45 বসে, তাহলে 8:45 বসালাম, তাহলে আমি এখানে কটা বসবে, 8:30 বসে যাবে। আচ্ছা 8:45 যদি এখানে বসাই, তাহলে এখানে কত হয়ে যাবে, 8:30 বসে যাবে। এবার দেখো তো এই দুটোর মধ্যে 7:30 আর 8:30টা পরপর হয়ে যাচ্ছে না, তার জন্য এটা হবে না, তাহলে এটাও বাদ হয়ে গেছে, এটাই হয়ে গেল কারেক্ট। দেখো আর কোনো ই নেই এটার মধ্যে, তুমি যদি একটু চেক করে দেখো, তাহলে দেখো 7:30 আলাদা হয়ে গেছে, 8:45 আছে, এটা আলাদা, 8:45 আগে পরে ওর পাশাপাশি কিছু আছে না, 8:30ও নেই, 10:30 আগে পরেও কিছু নেই, 8:30 আগে পরে কিছু নেই, কিন্তু 8:30 আর 9:30 মাঝখানে 8:45 আছে, সেটা উপরে বসে আছে। তাহলে এইভাবে
নট কনজিকিউটিভ ইন কনজিকিউটিভ ডেজ করে তুমি এইখানে কনফার্ম করতে পারো। ঠিক আছে, এইভাবে পসিবিলিটি ধরে ধরে করতে হবে, না হলে করাটা মুশকিল। ঠিক আছে, আর খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানাটা খুব দরকার। এই লাইনটা না জানা থাকলে কিন্তু এটা ভুল করে ফেলতে। ঠিক আছে, তো আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। 4 নাম্বার পাজল সিটি অ্যারেঞ্জমেন্ট 10টার মধ্যে 4টে হয়ে গেছে, আরো 6টা বাকি আছে। চলো পরপর করি, একটা ভিডিওর মধ্যেই করব। ঠিক আছে, যদি তোমাদের যদি কনসেন্ট্রেশন পাওয়ারটা কম থাকে তাহলে অবভিয়াসলি গ্যাপে গ্যাপে দেখতে হবে, কিন্তু চাইবো যেন পুরোটাই একবারে দেখা হোক। চলো পরে কোশ্চেনে যাই। আমি এটা টেলিগ্রাম চ্যানেল কম্পিটিটিভ স্টাডি গাইড, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখানে অবশ্যই জয়েন করে যাও। তাহলে আমি কি এটা কোশ্চেনগুলো দিয়ে দেবো, তাহলে কি হয় যখনই আমি এই টাইপের ভিডিওগুলো নিয়ে আসবো তো কোশ্চেনগুলো আগে পেয়ে গেলে ওখানে ওই গ্রুপে, তো কোশ্চেনগুলো নিজে থেকে সলভ করলে তারপরে এখানে অ্যান্সারটা দেখে নিলে, তাহলে কি স্কিপ করে করে কেটে কেটে তুমি দেখতে পারবে, জাস্ট সলিউশনের সময় তুমি দেখতে পারবে। তো আশা করি এটা করে ফেলেছো। তো আমি দেখিয়ে দিই কি কি ভাবে এটাকে দেখতে হয়। There are 7% ABCD, obviously 7জনই আছে, হ্যাঁ 4 3 7, live in the 7 different floor of a building but not necessarily in the same order. Lowermost floor building is number 1 and topmost floor number 7. তার মানে বিল্ডিং গুলো এরকম আছে 7 6 5 4 3 2 1, এইভাবেই সাজানো আছে এবং এইভাবে সাজিয়েই তোমাকে কোশ্চেনগুলো করতে হবে। এবং এখানেও তাই পসিবিলিটি ধরে ধরেই তোমাদেরকে করতে হবে, কিচ্ছু করার নেই, এটাকে পসিবিলিটি ধরেই এইভাবে ধরে পসিবিলিটি ধরেই করতে হবে। ঠিক আছে, এইভাবে নিয়ে তোমাদের করতে পারো। এখানে 2টো 3টে পসিবিলিটি নিয়ে নিলে দরকার পড়লে 3টের মধ্যেই হয়ে যায়, 2টো থেকেই হয়ে যায়, 3টেতে গেলেও ঠিক আছে। এবং এটা হচ্ছে জাস্ট ডাইরেকশন, এবং তারপর থেকে কোশ্চেন শুরু হবে। ঠিক আছে, তো এই ফরম্যাটে দেখো, যদি হয় তো ভালো, না হলে এবার তুমি অ্যান্সার চলে আসো। চলো তাহলে অ্যান্সার স্টার্ট করি। There are 7%, that is A, B, C, D, E, F and G, 7 different floor। তাহলে obviously প্রথমে তুমি উপরের টপ ফ্লোর 7 6 5 4 3 2 1, এবং এটাকে পসিবিলিটি ধরে করার জন্য আমি কি বলেছি, এখানে তোমরা দাগিয়ে নেবে। ঠিক আছে, তো এবার দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে যদি আমি কটা পার্টে ভাগ করি, 1 2 3, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, there are 4% living between F floor and D floor। F আর D এর মাঝখানে আমি তাহলে লিখতে পারি F 4 D। এটা এক করলাম, কারণ F উপরে যাবে না, D নিচে থাকবে, এটা আমি জানি না, ওই জন্য আমি এই সাইনটা দিলাম, উপর নিচ হতেই পারে। ঠিক আছে, A lives just above F floor, জাস্ট অ্যাবভ F floor, তাহলে F এর উপরে A থাকছে, F এর উপরে A থাকবে। ঠিক আছে, জাস্ট অ্যাবভ, জাস্ট মানে ওই পরেই থাকছে আর কি। ঠিক আছে, A lives just above F floor, F এর উপরে থাকছে। There are more than 3% living between A floor আর G floor। তাহলে A আর G এর মাঝখানে 3 প্লাস, আমি আবার বলি যে G উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে। C lives immediately above B floor। তো এইখানে C হচ্ছে B এর উপরে থাকছে, ইমিডিয়েটলি কথাটা হলে কনফার্ম হবে। C live immediately above B floor, but বলতে C এর কথা বলা হচ্ছে, C doesn't live on the even number floor। এইখান থেকেই কথা যে C কিন্তু ইভেন নাম্বারে হবে না, তাহলে C অডে হবে। তাহলে C অডে হলে দেখো 1 নম্বরে C তো হবেই না, কারণ তার নিচে B বসবে, তাহলে এখানে তো জায়গায় নেই। তাহলে C কোথায় কোথায় হতে পারে, তাহলে C এখানে করে দাও, C এখানে করে দাও, C এখানে করে দাও, 3টে পসিবিলিটিতেই তাহলে হয়ে যাচ্ছে। চলো বাকিগুলো দেখবো। বাট C যদি এখানে হয়ে যায় তাহলে তার নিচে B বসিয়ে যাবে, যেটা কনফার্ম বলে দিয়েছে, B বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো B যদি বসিয়ে দিই, একটা জিনিস খেয়াল করো, এখানে কটা পার্সেন্ট আছে, 5টা পার্সেন্ট আছে না, 5টা জায়গা আছে। এখানে দেখো এই জায়গাটায় যদি আমি দেখি, লক্ষ্য করি, তাহলে এখানে টোটাল হচ্ছে 6টা প্লেস, মানে C আর B তো উপরে বসবেই না, কারণ তাহলে যদি আমি F এখানে বসাই বা D বসাই,
তাহলে 1 2 3 4টা হলে তো নিচে আমি বসাবো, এইখানে বসাতে হবে, এটা তো হবে না, এটা তো পসিবল নয়। তাহলে ফার্স্টেই এইটা বাদ হয়ে গেল, ঠিক আছে, এইটা বাদ হয়ে গেল, এটা বাদ, ঠিক আছে। এবার এই দুটো নিয়ে করতে হবে, সরি। তো এই দুটো নিয়ে করার সময় হয়তো পসিবিলিটি বাড়ালেও বাড়াতে পারে, কিন্তু সময় বেশি লাগবে না, এমন না যে একটা পসিবিলিটি বাড়াচ্ছি মানে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। প্র্যাকটিস তোমাদেরকে করতে গেলে এখন পসিবিলিটি ধরেই করতে হবে, এটা মাথায় রাখবে। এরকম না যে হঠাৎ করে তুমি রাইট অ্যান্সার চুজ করে দিতে পারবে, যে রাইট কোন জায়গাটায় তুমি বসালে খুব তাড়াতাড়ি হবে, এটা প্রথম প্রথম হবে না, খুব প্র্যাকটিস করার পর সেই জায়গাটা হলেও হতে পারে, ঠিক আছে। তো আমি ধরে রাখলাম, পরে দেখছি কি করা যায়। তো এফ আর 4 এটা বসাতে পারছি না, সিবি বসিয়ে দিয়েছি, এটা বসানো হয়ে গেছে, আর পুরোটা পড়িনি, পুরোটা পড়ে নিয়ে আগে। ই ডাজন্ট লাইভ অন দ্য ফ্লোর বিলো ডিস ফ্লোর, তাহলে ডি এর নিচে কিন্তু ই থাকবে না, তার মানে ডি এর উপরে ই থাকবে, তাহলে এটা অবভিয়াসলি ডি এর উপরেই থাকবে। তাহলে দেখো ডি আর এফটাকে যদি বিলং করি, তাহলে অবভিয়াসলি ডিটাকে আমি উপরে নিয়ে যেতে পারবো না। ডি উপরে নিয়ে গেলে তাহলে তো আমাকে ই কে রাখতে হবে। দেখো আমি যদি এখানে এখানে যদি ডি কে নিয়ে যাই, এখানে ডি কে নিয়ে গেলে চারটে, 1 2 3 4, এখানে তাহলে আমি কাকে নিয়ে যাব, এফ কে নিয়ে রাখবো, তাহলে ডি এর উপরে ই কে রাখতে হবে, তাহলে এখানে ই কে রাখতে হবে। আচ্ছা ই নিয়ে কিছু বলেছে, যদি এরকম হয়, আচ্ছা পসিবিলিটি আছে, পসিবিলিটি ধরে করেই নি, চলো এটাও করি, করাই যাক। তাহলে কি হচ্ছে, দুই রকম পসিবিলিটি আসছে। আরো কিছু দেখি, ই ডাজন্ট লিভ অন দ্য ফ্লোর ডিস ফ্লোর, চলো এই জায়গা থেকে এবার আমাদের তৈরি করতে হবে। এফ এর উপরে এ থাকবে, আচ্ছা এফ এর উপরে যদি এ থাকে, অবভিয়াসলি এফ নিচেই থাকবে, সেই পসিবিলিটি থাকছে। এখানে সিবি যদি আরেকটা দিই, নিচে যদি এফ রাখি, আবার আচ্ছা যদি আমি এখানে এফ রাখি, ঠিক আছে, রাখলাম এফ এখানে নিচে, তাহলে এফ এর উপরে এ থাকবে, এ কোনো একটা জায়গায় থাকলো, কিন্তু এখানে 1 2 3 4 এখানে ডি থাকবে এবং ডি এর উপরে ই থাকবে, এটা একটা হতে পারে। যদি এই জায়গাটায় হয়, তাহলে এ আর জি এর মাঝখানে এ কোথায় বসাবো, এখানে এ এখানেই বসাতে হবে, আর জি এখানেই বসাতে হবে, এ এখানেই বসাতে হবে, জি এখানে বসাতে হবে, তাহলে এটা হবে না, কারণ এ আর জি এর মাঝখানে 3 জনের বেশি গ্যাপ থাকবে, সেটা হবে না। আর কি হতে পারে, তাহলে আমি এখানে একটা জিনিস করতে পারি, যেহেতু ডি এর উপরে ই থাকবে, তাই তো বলেছে না, সি লিভ ইমিডিয়েটলি অ্যাবভ দিস ফ্লোর বাট ডাজন্ট লিভ ইভেন অ্যাবভ ই ফ্লোর বিলো ডিস ফ্লোর, ডি এর ফ্লোরের আগে ই, ডি এর ফ্লোরের নিচে ই থাকবে না, তাহলে ডি এর ফ্লোরের উপরে ই থাকবে। এবার এটাকে একটু চেষ্টা করো কিভাবে করা যায়, তার এক সেকেন্ড এই জায়গাটা একটু দেখে নিচ্ছি। সিবি আছে, এই দুটো সিবি আছে, তাহলে আমাকে কোথায় বসাতে হবে, যে এফ আর ডিটাকে বসাবো, এ জি আছে, এফ এর উপরে আছে, এফ এর উপরে এ আছে, দেখো একটু এ আর জিটাকে একটু মাথায় রাখো, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। এ আর জিটাকে যদি আমি এখানে এফ বসাই, এফ এর উপরে এ বসাই, এ যে কোনো জায়গায় বসাতে পারি, তো এখানেও এ বসাতে পারি, জি 1 2 3 জি এখানেও বসতে পারে, ডি এর উপরে ই বসতে গেলে এখানে হবে, তো ডিটাকে নিচে করি, এফটাকে উপরে করি, ঠিক আছে। এই জায়গাটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে যদি আমি এখানে এফ করি, হ্যাঁ, আর এখানে যদি ডি করি, 1 2 3 4, 1 2 3 4 এখানে ডি করি, ঠিক আছে। ডি যদি এখানে করি, এখানে যদি এফ করি, তাহলে দেখো এই জাস্ট এইটারই রিপ্লেস করলাম, এইটাকেই এইদিকে করলাম, মানে একটা নিলাম, ওটা হলো না, তখন ওটাকে উল্টে দেখলাম। এফ উপরে নিচে যদি ডি রাখি, তাহলে এফ এর উপরে এ রাখতে বলছে, রাখলাম। এ আর জি এর মাঝখানে কটা গ্যাপ, 1 2 3 4টে গ্যাপ, আর কোনো জায়গা নেই, তাহলে এটাও কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এবার আমি এখানে নিয়ে রেখি, তো এটাকেও আমি এফ দিয়ে রেখি, তো এফ এরপরে এ নিয়েছি, এফ এ এর নিচে 1 2 3 4টার বেশি আসতে পারছে, আচ্ছা এফ 1 2 3 4 1 2 3 4, তাহলে এখানে ডি তো থাকছেই, আর 1 2 3 4 এখানে জি চলে আসবে, কারণ 3 প্লাস বলেছে, 3 প্লাস 1 2 3 3 এর পরে বেশি, এবং এ বি সি ডি ই, তাহলে ই এখানে বসে যাচ্ছে, ই অবভিয়াসলি ডি এর উপরেই হচ্ছে, তাহলে এটা কনফার্ম হয়ে গেল। দেখো এখানে
একটা জিনিস একটু ভালো মতো বুঝিয়ে দিই, কনফার্মটা হলো কিভাবে। ফার্স্টে স্টার্ট করলাম কিভাবে, ফার্স্টে স্টার্ট করলাম অবভিয়াসলি সিআরবিটাকে ধরে, সিআরবি কমন করে ধরলাম, ঠিক আছে। এবার ধরো এখানে এমন একটা জায়গায় বসাতে হবে, এই জায়গাটাকে, এই জায়গাটা এবং এই দুটো, এবং এফ এর উপরে এ থাকতে হবে আর ডি এর উপরে ই থাকতে হবে। দেখো এফ এর উপরে এ থাকতে হবে, তো উপরে তো আমি এফ বসাতে পারবো না, ঠিক আছে। তাহলে সেকেন্ড মানে 6 নম্বর ফ্লোরে যদি এফ কে বসায়, তাহলে এফ এর নিচে 1 2 3 4 আমি ডিটাকে নিচে করতে পারি, কারণ সবই ডি এর উপরেই দিয়েছে, ডি এর উপরে ই দিয়েছে। ডি এর একদম ইমিডিয়েট কিন্তু বলেনি, কিন্তু এফ এর ইমিডিয়েটও বলেনি, সিআরবি শুধু ইমিডিয়েট বলেছিল। তাও আমি কি ডি এর উপরে ই থাকবে, তো উপরে ই রাখার, এখানে ই রাখতে পারতে, এখানে ই রাখতে পারতে। এখানে ই কেন রাখলে না, কারণটা হচ্ছে এখানে যদি আমি ই রাখতাম, তাহলে এ 1 2 3 এখানেই হয়ে যেত জি, কিন্তু এখানে জি তো থাকতে পারবে না, কারণ কি বলেছে 3 প্লাস 3 জন, মোর দেন 3, দেখো উল্লেখ করেছে কোথাও মোর দেন 3, এই কথাটা উল্লেখ করা আছে, তার মানে 3 এ হবে না, 3 এর বেশি থাকতে হবে, 4 5 6 যা। তো এই জায়গাটাতে আশা করি কনফার্ম তোমাদের হয়ে গেছে। এইভাবেই এই পাজলগুলো, ফ্লোর এর পাজলগুলো পসিবিলিটি ধরে ধরো তুমি ঠিক করতে পারো। কিছু পসিবিলিটি মুখোমুখি হয়ে যেতে পারে, আর কিছু কিছু এইদিকে চেক করে করে করতে হতে পারে, কিন্তু এইভাবে প্রত্যেকটা গুছিয়ে রাখতে হবে পাশে, তাহলে তুমি আনসারগুলো করতে পারো। চলো, আশা করি 5 নাম্বারটা হয়ে গেছে। 6 নাম্বার বক্স পাজল, খুব ইম্পর্টেন্ট পাজল, ঠিক আছে। এক্সামে আসেই, এসবিআই ক্লার্কের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা বেশি, এবং পিও প্রিলিমিনারিতে আসে, ঠিক আছে। সবগুলো প্রিলিমিনারিতে বক্স পাজল আসে। তো যেহেতু ব্যাংকিং এক্সাম বা আদার্স এক্সাম, যেগুলো এক্সামের কথা বললাম, পাজল সিগনিফিকেন্টের ভ্যালুয়েশনটা অনেক বেশি, তার জন্য এই পাজলটা করতে হবে। চলো দেখি এটার অ্যান্সারটা করো। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। বক্স পাজল আছে, বক্স পাজলের কি কি দেওয়া আছে, বক্স পাজলের সম্বন্ধে যদি তোমাদের না জানা থাকে, তো বক্স পাজলটা এইরকম ভাবে হয় যে বক্সের নিজস্ব একটা, বক্সগুলো কিরকম হয়, মানে কোন একটা স্লটে বক্সগুলো বসে আছে, তো বক্সগুলো একের পর এক এভাবে বসতে পারে, এবং বক্সের ভেতরেও কিছু একটা নাম্বার থাকতে পারে। এখানে যেরকম দিয়েছে, এখানে কি কি দিয়েছে দেখিনি, 8 বক্স, 8 জন আছে, হ্যাঁ 8টা প্লেস, 8টা বক্সের নাম আছে KLMNOP কিউ আর, হয়ে গেছে। ডিফারেন্ট ওয়েট, তাহলে ওয়েট ডিফারেন্ট আছে প্রত্যেকটা বক্সে। আর অ্যারেঞ্জিং ভার্টিক্যাল ফ্রম টপ টু বটম, তাহলে ওয়েট টপ টু বটম ভার্টিক্যাল সাচ দ্যাট ওয়ান বক্স ইজ প্লেসড অ্যাবভ আনাদার। তো প্লেস বলে একটা আছে, মানে একটা পজিশন আছে, দুটো দুটো তোমাকে সিকোয়েন্স মেলাতে হবে। একটা পজিশন মানে কোন বক্সটা কত নাম্বার, কি নামের বক্সটা, কে উপরে আছে কে নিচে আছে। আরেকটা আছে ওয়েট, ওয়েটের দেখে কে উপরে আছে কে কমে আছে। তাহলে সব থেকে ফার্স্ট যেটা হবে, প্লেস তো তোমাকে ক্যালকুলেট করতে হবে, ওয়েটটা তুমি হচ্ছে লাইটেস্ট, তারপরে তোমার হেভিয়েস্ট করে যেমন করো, ওয়েটটাকে তোমাকে আগে বিচার করে বের করতে হবে। মানে বক্স পাজলের মেইন জিনিস হচ্ছে আগে ওয়েটটা বের করে নাও, মানে এইরকম টাইপের, ঠিক আছে। ওয়েটটা বের করো, কার ওয়েট কত আছে, বা কি অনুযায়ী যদি সাজিয়ে নিতে পারো, 8টা যদি সাজিয়ে নিতে পারো ওয়েট অনুযায়ী, তারপরে এটা করতে তোমাদের সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একদম এটা বলার পর তোমরা একটু ট্রাই করো, প্রথমে ওয়েটটাকে এখান থেকে পাওয়ার পর পজিশনে গিয়ে এটাকে চেক করার চেষ্টা করো যেটাকে হয় কিনা, ঠিক আছে। আশা করি চেষ্টা করেছো তোমরা। এবার কোশ্চেনে আসি। দেখো এখানে কি বলেছে, 8 boxes KLMNOPQR defined weight and arranged vertical from top to bottom। তো চলো তাহলে টপ টু বটম ওয়েট অনুযায়ী আমি একটু চেক করি। ওয়েট অনুযায়ী কি 1 2 3 4 5 6 7 8, চলো 8টা আছে। কি কি বলেছে, the box which is lightest is placed second from the top। দেখো দুটো, এটা প্লেস হিসাবে যদি আমি ভাবি, তাহলে আমি প্লেস হিসাবে আমি নাম্বারিং করতে পারি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইট, ঠিক আছে। আচ্ছা এবার চলে যায় যে এখানে কি বলছে, দ্য বক্স হুইচ ইজ লাইটেস্ট ইজ প্লেস সেকেন্ড ফ্রম দ্য টপ।
সেকেন্ড পজিশনে লাইটেস্ট থাকছে। লাইটেস্ট বলতে এইখান থেকে ওয়েট অনুযায়ী লাইটেস্ট, সেটা সেকেন্ড পজিশন থাকবে। তো এটাকেও কি না একটা, যেমন তো ওয়েটের ক্ষেত্রে তো এটা তো ইজিলি কভার হয়ে যাবে, কিন্তু এখানে প্লেস হিসাবে যখন আছে প্লেস, তাহলে এটাকে একটু তুমি পসিবিলিটি হলেও হতে পারে, তার জন্য তুমি একটু চেক করে নাও, এখানে দুটো তিনটে পসিবিলিটি রেখে নিতে পারো, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এখানে কি বলছে যে the box which is lightest is placed, the box which is lightest is placed second from the top। তাহলে টপ থেকে টপ, এটা টপ মানে এক নম্বর ভেবো না, এক নম্বর থেকে সেকেন্ড ধরলে 3 নম্বর চলে আসবে, টপ উপরে পজিশন টপ মানে একটা, এটা টপ হাইট, তার থেকে সেকেন্ড পজিশন আছে, সেকেন্ড টপ, ঠিক আছে, এরকম। ওকে, হয়ে গেছে এতটুকু। there are 3 box placed between m and q, placed, প্লেস কথা উল্লেখ করেছে, তাহলে এখানে m আর q এর মাঝখানে 3 আছে, তিনটে আছে, আমি এখানে লিখি না m আর 3 q লিখলাম, এটা উপর নিচ হতে পারে, q উপরে m উপরে এরকম যেতেই পারে। m is just heavier than o, just m is just heavier than o, তাহলে এটা ওয়েটের কথা বলেছে m, তাহলে এখানে যদি আমি হেভি আর এখানে লাইটেস্ট বা হেভিয়েস্ট, লাইটেস্ট রাখতে পারি, উপরটা বেশি রাখছি নিচেরটা কম রাখছি, তাহলে দেখো এখানে কি বলেছে m is just heavier than o, তাহলে m ওয়েট থেকে জাস্ট হেভিয়ার, তাহলে ও নিচে থাকলো, বাট ও ইজ নট দ্য লাইটেস্ট। আচ্ছা, লাইটেস্ট মানে এখানে ও হবে না, লাস্টে এখানে 1 2 3 4 5 6 7 8টা আছে, লাস্টে ও হবে না। ওকে, তাহলে এখানে তুমি করে দিলে ও ইজ নট দ্য লাইটেস্ট। ওকে, আর ইজ থার্ড হেভিয়েস্ট, দেখো এখানেও হেভিয়েস্টের কথা হচ্ছে, থার্ড হেভিয়েস্ট, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে এখানে আমি আর বসিয়ে দিলাম, ঠিক আছে। এন্ড প্লেস এট দ্য বটম, এন্ড প্লেসড এট দ্য বটম, তাহলে আর আবার বটমে বসেছে, তাহলে এখানে তুমি আরটাকে একদম সবার লাস্টে বসিয়ে দিলে, ঠিক আছে। ওকে, there are more than 3 box placed between m and r, তাহলে m আর 3 প্লাস হচ্ছে r, মোর দ্যান 3 বলেছে, m কোথায় বসবে সেটা জানি না, তাহলে এখানে দেখো মোর দ্যান 3 বলেছে, তো অনেক রকম পসিবিলিটি চলে আসবে, তা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা আগে দেখে নাও ওয়েটটা। The box which is heaviest is placed immediately above k, তাহলে হেভিয়েস্ট k এর উপরে বসবে, মানে k তার উপরে হেভিয়েস্ট আসবে, একদম উপরেই আসবে, ঠিক আছে। হেভিয়েস্ট is placed immediately above k, n is heavier than m, n হচ্ছে m এর থেকে উপরে হেভিয়ার, বাট বলতে n এর কথা বলা হচ্ছে, n লাইটার দেন k, তাহলে n k এর থেকে লাইট। ওকে, neither l nor q lighter than k, k এর থেকে নিচে হবে না l অথবা q, তাহলে l অথবা q উপরেই বসলো, তাহলে এখানে ওয়েটটাকে একটু সাজিয়ে দাও, নিচে ও হবে না, তাহলে আমি এখানে ও যদি বসাই, m বসে যাচ্ছে, n বসে যাচ্ছে, k বসে যাচ্ছে, l q হয়ে যাচ্ছে, l q হয়ে যাচ্ছে, তাহলে কি বাকি থাকলো, কি l m n o p, p বাকি থাকলো, তাহলে এখানে p বসে যাচ্ছে। আচ্ছা, যদি এখানে p বসে, দেখো এখানে কি বলেছিল, লাইটেস্ট 2 নম্বরে থাকবে, এখানে লাস্টে p বসছে, তাহলে p এখানে 2 নম্বরে থাকছে, ঠিক আছে, চলো। আচ্ছা, যদি p 2 নম্বরে থাকে, তাহলে r এখানে তাহলে দুটো পসিবিলিটি নিয়ে চলে আসি, কি দুটো, আচ্ছা কয়টা পসিবিলিটি নিয়ে নিই, অ্যাকুরেসি ঠিক রাখতে হবে, ঠিক আছে। স্পিড পরে, আগে তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে খুব স্পিড তখন আসবে যখন তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার, তো আস্তে আস্তে ধীরে সুস্থে তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করো, তারপরে স্পিড আসবে, ঠিক আছে। আমি যে পাজল গুলো নিয়ে আসবো, যেরকম ধরো আজকে আমি 10 রকমের পাজল নিয়ে এসেছি, আজকে বুঝতেই পারছো যে প্রত্যেকটা পাজলই কিন্তু ভাবতে হচ্ছে, অত না যে তাড়াতাড়ি করে ফেললাম, এটার ভাবার আছে, তো প্রত্যেকটা যখন ভাবতে হচ্ছে, এই টাইপের পাজল আমি যে ফার্স্ট পার্টে নিয়ে এসেছি, বুঝতেই পারছো, তাহলে আমি কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্রিলি মেন সবকিছু বিচার করেই আমি কিন্তু পাজল গুলো নিয়ে আসবো, তো পার্ট 1 আছে, পার্ট 2 গুলো জন্য ওয়েট করে থাকবে, ঠিক আছে। তো এবার আমি যদি যাই এ পি আর, আচ্ছা এখানে আর কি থাকছে, তাহলে এখানে কিছু এম আর কিউ, আচ্ছা এম বসানো যাচ্ছে না, আর এর এম বসানো যাচ্ছে, তাহলে আর 1 2 3 3 এর বেশি মানে 4, তো মিনিমাম 4, এখানে একটা এম ধরো, এখানে একটা এম ধরো,
আর এখানেও যদি আমি আর ধরি 1 2 3 4 তো মিনিমাম, 3-এর বেশি মানে 4 বা 4-এর বেশি, তাই তো? তাহলে এখানে আরেকটা এম ধরতে পারি, কারণ এখানে তো পি আছে, তাই তো? এই দুটো আমি ধরে নিতে পারি। ওকে, তো এবার এম কে ধরে 3 কিউ, 1 2 3 এখানে কিউ বসিয়ে দাও, এখানে 1 2 3 এখানে কিউ বসিয়ে দাও, তাহলে এইটাও হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে। আর কে এর পর হেভিয়েস্ট, তো হেভিয়েস্ট বলতে এল আর কিউ যে কোনো হতে পারে, তাহলে দেখো এল অথবা কিউ যে কোনো একটা হতে পারে হেভিয়েস্ট, তাই তো? আচ্ছা, তাহলে দেখো হেভিয়েস্ট তার মানে এখানে কিউ অথবা এল এসছে হেভিয়েস্ট, তাই তো? এখানে হেভিয়েস্ট এটা, তাহলে এবার কে এর উপরে, তাহলে এখানে যদি কিউ থাকে তাহলে তার নিচে আমি এখানে কে বসাই একটা। আচ্ছা, কিউ নাও বসাতে পারো। এখানে দেখো দুটো পসিবিলিটি আছে, এখানে এই জায়গাটার জন্য কিউ এর উপরে মানে কে এর উপরে এল হবে, কারণ কিউ এর নিচে তো হচ্ছে না, তাহলে এটা আমি এটা মাথায় রাখছি, এটা একটু পরে বসাচ্ছি, আর বাকিগুলোকে জিনিস করে। এই দুটো হয়ে গেছে। চলো, কি বলেছে? only two box are placed between the box which is heaviest and the box which is lightest. heaviest আর lightest, তার মানে পি লাইটেস্ট, পি লাইটেস্ট তার সঙ্গে দুটো গ্যাপ আছে হেভিয়েস্ট, তাহলে 1 2 এর এখানে হেভিয়েস্ট হবে, তাহলে এখানে তো কিউ বসে গেছে, তাহলে এখানে এল আসবে একটা। আচ্ছা, পি 1 2 গ্যাপ করে এখানে কিউ অলরেডি বসে আছে, তাহলে এখানে লাইটেস্ট আর হেভিয়েস্ট আছে, তো লাইটেস্ট আর হেভিয়েস্ট থাকলে তুমি ইজিলি এইটাকে ক্যালকুলেট করে, কারণ কি আমি বলে দিয়েছে না লাইটেস্ট আর হেভিয়েস্ট, তার মানে 1 2 এখানে হেভিয়েস্ট বলেছে, হেভিয়েস্ট, তো লাইটেস্ট আর হেভিয়েস্টের মাঝখানে দুটোর গ্যাপ আছে, দুটোর গ্যাপ আছে, তাহলে এই জায়গাটা দেখতে গেলে, তাহলে দেখো তার নিচে কে বসবে, তাহলে এই জায়গাটাই এখানে একটা কে এখানে বসে গেল, একবার কে এখানে বসে গেল, তাই তো? কারণ হেভিয়েস্টের নিচে কে বসবে, তার জন্য লাইটেস্ট আর হেভিয়েস্ট যদি দুটো গ্যাপ থাকে তাহলে এখানে একবার কে বসে গেল, এটাতে একবার কে বসে গেল, তাহলে এখানে তো এই অনুযায়ী তো আলাদা একটা পসিবিলিটি হয়ে গেল ওয়েটের ব্যাপারটা, তো এখানে এখনো বোঝা যাচ্ছে না, চলো দেখি করি, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হবে। two box are placed between second lightest মানে O and fourth lightest মানে N, 2 N, তো O আর N এখানে দুটো গ্যাপ হতে হবে, দেখো এখানে যদি দুটো গ্যাপ আছে ও অথবা এন এর মধ্যে দিয়ে, ও উপরে দিলে নিচে এন রাখতে পারি, এখানে এখানে বলতে গেলে এই দুটোতেই আছে, এন ও এরকম ভাবে থাকতে পারে। আচ্ছা, এবার একটু চেক করো যে আর কিছু বলেছে দেখুন, বক্স বোথ দ্য বক্স হুইচ আর অ্যাডজেসেন্ট টু এম আর লাইটার দেন, এটা দেখো এম এর বোথ দা বলেছে না, বোথ দা বক্স এম এর বোথ তো হচ্ছেই না, এখানে এম এর তো উপরে তো নেই, তাহলে তো এইটা বাদ, তাহলে এই জায়গাটা আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই জায়গাটা বাদ দিয়ে দিলাম। এবার এটা ধরে যদি আমি করি, তাহলে দেখো এখানে যদি আমি এটা ধরেই করি, এম এর বোথ দা বক্স এম এর লাইটার হতে হবে, তাহলে দেখো এম এর সঙ্গে লাইটার ও আছে, পি আছে, এম এর লাইটার, এম এর একদিকে পি আছে, তাহলে এখানে ও করে দাও, এখানে একটা ও করে দাও, আর দুটো গ্যাপে এন, তাহলে এন উপরে করে দাও, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে যদি হয় তাহলে হেভিয়েস্ট, তাহলে কি হয়ে গেল, হেভিয়েস্ট তাহলে এল হয়ে গেল, তাহলে এখান থেকে এল হয়ে গেল, এটা এল হয়ে গেল, এটা তাহলে কিউ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি ওয়েটের একটা রেঞ্জ তুমি পেয়ে গেলে পরপর, আর এখানে প্লেস যে বসে আছে সেটাও একটা রেঞ্জ তুমি পেয়ে গেলে। আশা করি এই জিনিসগুলো ফার্স্টে যদি তুমি ওয়েটটা না বের করতে, তাহলে কিন্তু এইখানে পসিবিলিটিতে অনেক অসুবিধা হতো, ঠিক আছে? দুটো পসিবিলিটিতেই হয়ে গেল, ঠিক আছে? তো দুটোই কানেক্টেড, এরকম না যে ওয়েট সবগুলো বেরিয়ে গেল, শেষ মুহূর্তে হয়তো এটার সাপোর্ট নিয়ে আমার ওয়েটের ফার্স্ট হাই হেভিয়েস্টটা বের করতে পারলাম, ঠিক আছে? এটাও একটা ব্যাপার। আশা করি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পেরেছো? চলো, যদি বুঝতে পারো, হ্যাঁ বলা হচ্ছে না, ভিডিও দিচ্ছি ইউটিউবে দিচ্ছি, এটা ইউটিউবেও দেবো, এটা ফেসবুকেও দেবো, এবং এটা টেলিগ্রামেও লিঙ্ক দেবো, তো টেলিগ্রামেও জয়েন করে যাও, ফেসবুক যদি তোমরা অ্যাটেন্ড থাকো, কারণ ফেসবুকে অনেক ভালো ভালো গ্রুপ আসছে, অনেক এক্সামের প্রিপারেশন ভালো ভালো গ্রুপের থ্রুতে হয়, তো জয়েন করে যেতে পারো। কম্পিটিটিভ স্টাডি গাইড লিখেই তোমরা সেটা জয়েন করতে পারবে। আর ইউটিউবে থাকলে অবভিয়াসলি এটাকে শেয়ার করো, তাহলে আমারও একটা ইন্সপিরেশন পাবো যে না একটু বেশি মানুষ দেখছে মন দিয়ে দেখছে, তাহলে আমি আরো কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো অনেকটা দুটো দিক থেকেই সাপোর্টটা দরকার, আমিও চেষ্টা করছি, তোমাদেরকেও চেষ্টা করতে হবে, তাহলে কন্টেন্টটা ভালো পাওয়া যাবে, ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যায়।
তো ক্যাটাগরি বেসড পাজেল নিয়েছে এটা 7%। কি নিয়েছি দেখো আমি দিয়ে দিই, কোশ্চেন তোমরা পড়তেই পারছো বা নিজেরা ট্রাই করেছো। 7% 3 3 6 7 আছে। আর কফি শপ, দে বিলং টু ডিফারেন্ট সিটি অ্যান্ড পুনে 1 2 3 4 5 6 7 বাট নট দ্য সেম অর্ডার লাইক ডিফারেন্ট ক্রিকেট স্টার্স। তো ক্রিকেট স্টার কে আছে 1 2 3 4 5 6 7, 7টা আছে। তো এইভাবে তোমাকে কি করতে হয়, প্রথমে তোমাকে এইরকম প্রসিডিওরে, এরকম করো না যে অনেকে করে যে জেড ও পি কিউ আর টি সব বসিয়ে দিলে তারপরে এইভাবে করে না, একদম খুব সিম্পল ওয়েতে করবে। কি পার্সন, তারপরে সিটি, তারপরে তুমি এখানে লিখে দিলে ক্রিকেটার। তো এবার যেটা যেটা বলবে সেটা সেটা নিচে নিচে লিখে কম্পেয়ার করে করে চলবে, ঠিক আছে? চলো দেখি, তোমরা এইভাবে ট্রাই করো, যদি না হয় আমি শুরু করছি। চলো দেখো এখানে বলেছে 7%, তাহলে আমি এখানে পার্সেন্ট লিখে দিলাম। এবার বলেছে ডিফারেন্ট সিটিজ, তো সিটিজ লিখে ফেলো এবং এখানে ক্রিকেটার লিখে ফেলো, ঠিক আছে? এবার যা যা বলবে সেই সেই অনুযায়ী তোমরা করে যাবে, দেখো হয়ে যাবে। তো শুরু করি। জেড বিলংস টু আইদার গোয়া অর দিল্লি, তাহলে জেড মানে পার্সন, বিলংস টু সিটিতে কি কি দিয়েছে, গোয়া অর দিল্লি। আর ক্রিকেটার কে ফলো করছে সেটা কিন্তু আমি জানি না, বলেনি, তাহলে জেড বিলংস টু আইদার গোয়া অর দিল্লি হয়ে গেল। দ্য ওয়ান হু লাইক দ্রাবিড় বিলং টু লখনৌ, তাহলে যে লখনৌ যাবে সে কাকে ফলো করছে, দ্রাবিড়কে, দ্রাবিড়কে। ওকে, দ্রাবিড় এখানে পার্সন দেয়নি, তো পার্সন আমি লিখলাম না, পার্সন না দিলে পার্সন লিখলাম না। ও বিলংস টু আইদার দিল্লি অর পুনে, তাহলে এখানে পার্সন দিয়েছে, তো ও বিলংস টু আইদার দিল্লি অর পুনে। ওকে, আর কিছু বলেছে এখানে ক্রিকেটার, না সেটা বলেনি, তো দিলাম না। কে লাইকস লক্ষ্মণ, তো কে, এখানে কে দিলাম, এখানে ফাঁকা, এখানে লক্ষ্মণ। ওকে, আর ডাজ নট বিলং টু লখনৌ, তাহলে লখনৌ এখানে আছে, এখানে আর হবে না, ক্লোজ করে দিলাম, ঠিক আছে। দ্য ওয়ান হু লাইক গম্ভীর ইজ টি, তাহলে টি এ কাকে ফলো করছে না, গম্ভীরকে লাইক করছে। ওকে, দ্য ওয়ান হু বিলং টু পুনে আইদার সি অর কে, দেখো পুনে যে যাবে সে সি অথবা কে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে, আচ্ছা আমি একটু লিখে ফেলি, আমি এখানে করে দিতে পারতাম, আচ্ছা করে দিই যেভাবে তুমি এক্সামে করবে প্র্যাকটিস। তাহলে দেখো এখানে বলে দিয়েছে যে দ্য ওয়ান হু বিলং টু পুনে, সে যাবে সি অথবা কে, তাহলে এখানে পুনে যাবে না, তাহলে এখানে দিল্লি কনফার্ম হয়ে গেল, এখানে দিল্লি কনফার্ম হয়ে গেল, তাহলে এখানে দিল্লি হবে না, তাহলে এখানে গোয়া কনফার্ম হয়ে গেল, ঠিক আছে? তাহলে সি অথবা কে পুনে যাবে। আচ্ছা কে পুনে যেতে পারে, সিও পুনে যেতে পারে, তাহলে তুমি এখানে লিখে দেবে সি অথবা কে পুনে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমি লিখে ফেললাম। এবার যাও কি আছে, দা ওয়ান হু বিলংস টু চেন্নাই লাইকস কোহলি, তাহলে চেন্নাই, চেন্নাই এটা কি হয়ে যাবে, কোহলি। ওকে, জেড ডাজ নট বিলং টু কানপুর, জেড কানপুরে হবে না, যেহেতু গোয়া হয়ে গেছে, কানপুরে হওয়ার কোনো প্রশ্নই নেই। লাইক কুমলে, তো কুমলে এটা কুমলে হলো। তো দা ওয়ান হু বিলং টু পুনে, পুনে কে যাচ্ছে, পুনে সি অথবা কে এর মধ্যে যাবে, পুনে লাইক সচিন, ঠিক আছে? দেখো সি অথবা কে পুনে যদি হয়, কে যদি পুনে হয়, পুনে তো লক্ষ্মণ হবে না, তাহলে এখানে কনফার্ম হয়ে গেল যে সি সে যাচ্ছে পুনে আর লাইক সচিন, ঠিক আছে? তাহলে এখানে কে তাহলে হচ্ছে না, সি তাহলে এখানে হচ্ছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে কে হচ্ছে না, কে পুনে হচ্ছে না, সি কনফার্ম হয়ে গেল পুনে। কটা হয়েছে, 1 2 3 4 5 6, এখানে তো 6 আছে না, 7, আরেকটা থাকবে 8, না কজন, 7%, 7 জন হয়ে গেছে। এবার দেখো বাকি কি পড়ে থাকে দেখিনি, এখানে আচ্ছা এখানে আর হবে না বলে দিয়েছে না, তাহলে এখানে কথা আছে, এখানে 1, এখানে একটা গ্যাপ আছে, 1 2 3 4 5, মানে এখানে 3 2 5টা হয়ে গেছে, তাহলে এখানে আর করে দাও, ঠিক আছে? এখানে আর করে দিলাম, তাহলে এখানে বাকি কি থাকলো, বাকি থাকছে হচ্ছে জেড হয়ে গেছে, ও হয়ে গেছে, পি বাকি থাকলো, তাহলে পি এখানে হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো চেঞ্জ করলো। আচ্ছা আর
আর আচ্ছা লাস্টে কিছু দিয়েছে, দা ওয়ান হু লাইক গম্ভীর ডাজ নট বিলং টু কানপুর। গম্ভীর যে আছে সে কানপুরে যাবে না, কানপুর যাবে না। তো কানপুর যাবে না, আর কি থাকছে তাহলে এখানে? গোয়া কনফার্ম, লখনৌ কনফার্ম, দিল্লি কনফার্ম, চেন্নাই পুনে কনফার্ম। তো এই দুটো জায়গা, তাহলে এই কানপুর হবে না, তাহলে এখানে কানপুর করে দাও। ঠিক আছে, তাহলে বাকি কি থাকে? বাকি থাকছে হচ্ছে দিল্লি, চেন্নাই, কানপুর, এদিকে কলকাতা। তাহলে কলকাতা বাকি থাকছে, তাহলে এখানে কলকাতা করে দাও। ঠিক আছে, আর এখানে ক্রিকেটারের মধ্যে কুমলে, দ্রাবিড়, তাহলে বাকি থাকছে কে কে থাকছে? সচিন হয়ে গেছে, গম্ভীর হয়ে গেছে, কোহলি, লক্ষ্মণ, দ্রাবিড়, জাহির। জাহির বাকি থাকছে, জাহির করে দাও। ঠিক আছে, তাহলে দেখো কত সহজেই আমি করে নিতে পারলাম। আমার মনে হয় এটা সব থেকে মনে হয় এতগুলো কোশ্চেনের মধ্যে সব থেকে সহজেই এটা বেরিয়ে গেল, কোনো মাথা ঘামানোর দরকার নেই, একদম স্টেপ বাই স্টেপ যেটা বলবে সেই অনুযায়ী, যদি তো কোথাও আর কিছু বলেনি সেই অনুযায়ী তুমি একটু প্র্যাকটিস করে নিতে পারো। ঠিক আছে, একবারেই ফার্স্ট চান্সেই কত সহজেই হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেনে যাই। পরের পাজল খুব সহজ পাজল দিয়েছে, না সহজ পাজল দিয়েছে বাট এটা ব্লাড রিলেশনের পাজল আছে। ঠিক আছে, তো ব্লাড রিলেশন কেন বুঝলাম? জেনারেশন, 3 জেনারেশন, ফ্যামিলি 3 জেনারেশন কি কি হয় দেখো। এখানে কিছু জিনিস তোমাকে মানতে হবে, যেটা আমি করি, তো সেটা আমি তোমাকে বলে দিই। মেলকে আমি প্লাস ধরছি, ফিমেল মাইনাস হবে। ঠিক আছে, জেনারেশন গ্যাপকে আমি এই তীর চিহ্ন দিয়ে, এটা আপার জেনারেশন, এর লোয়ার জেনারেশন। ঠিক আছে, আর হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এইভাবে আমি বিলং করব, হাজব্যান্ড অবভিয়াসলি প্লাস হবে, ওয়াইফ মাইনাস হবে। ওকে, আর সিস্টার্স মানে সিবলিংস, সিস্টার ব্রাদার্স এর রিলেশন মানে কমা দিয়ে, এইটা যদি কমা দিয়ে দিই তাহলে এরা ব্রাদার সিস্টার সিবলিংস বিলংটা করবে। ঠিক আছে, আর এই চলো, ঠিক আছে, এইভাবেই কয়েকটা জিনিস নিয়ে আমরা ব্লাড রিলেশনটাকে শুরু করি। কোশ্চেনটা পড়ো, এখানে কোথায় কি দেখার দরকার আছে। এখানে দেয়ার আর 10% কে বিভিন্ন ভাবে নিয়েছে, ABCD পরপর নেই, একটু মাথায় রেখে দিও। আচ্ছা, among them only 3 are married couple। ঠিক আছে হাজবেন্ড, চলো এখান থেকে শুরু করে দিই, কোশ্চেনটাতে শুরু করি একদম ডাইরেক্ট। দেখো যেটা কনফার্ম বলবে ব্লাড রিলেশনে সেটাই আমি কনফার্ম নেব, কনফার্ম না বললে আমরা গেস করব না, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। ঠিক আছে, আশা করি তোমরা ট্রাই করেছো, ট্রাই না করলে একদম অ্যান্সারে চলে আসো, কিভাবে সলভ করছি সেটা দেখো। দেয়ার আর 10 মেম্বার্স আছে, 5 1 2 3 4 5। ঠিক আছে, ইন এ ফ্যামিলি অফ 3 জেনারেশন। ঠিক আছে, অ্যামং দেম অনলি 3 আর ম্যারিড কাপল। ঠিক আছে, এটা ঠিক আছে, এখান থেকে শুরু হলো। হাজবেন্ড অফ সি মানে হচ্ছে সি এর হাজবেন্ড, তাহলে সি ওয়াইফ, সি এর হাজবেন্ড এখানে প্লাস। হাজবেন্ড অফ সি হ্যাজ অনলি 2 গ্র্যান্ডচিলড্রেন, তার মানে এটা হচ্ছে তার নিচে, তাহলে তার কি হবে? সন বা ডটার হবে, তার চিলড্রেন আসছে, তাহলে এখানে দুটো গ্র্যান্ডচিলড্রেন আছে। এই জায়গা থেকে এইটাই গ্র্যান্ডচিলড্রেন বলেছে, আমি এখন জানি না কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। ঠিক আছে, তো এইভাবে আমি রাখলাম, এতটা কনফার্ম হয়ে গেল। তাই তো, হাজবেন্ড অফ সি হ্যাজ অনলি 2 গ্র্যান্ডচিলড্রেন হয়ে গেল। ফাদার ইন ল অফ এ হ্যাজ 2 সন অ্যান্ড 1 ডটার। এর ফাদার ইন ল, এবার দেখো এটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে প্লাস হবে, কিন্তু এইখানে যে ফাদার ইন ল হবে, এটার যে ফাদার ইন ল মানে এখানে যে প্লাস আছে, এর ফাদার ইন ল অফ এর ফাদার ইন ল এর হ্যাজ 2 সন্স অ্যান্ড 1 ডটার। তাহলে এখানে 2 সন্স 1 ডটার কে হবে আমি জানি না, কিন্তু 3 জন আছে, তাই তো। তার মানে এর হাজবেন্ড হতে পারে, এর যেহেতু একটা ডটার বলে দিয়েছে, যদি একটা দুটো সন হতো তাহলে এখানে আমি বলে দিতাম এ, তাহলে মাইনাস হয়ে গেল, কিন্তু এখানে কিছু বলেনি, উল্লেখ করেনি, তাহলে এইভাবে আমি এতটা ধরে রাখলাম। ঠিক আছে, টি অ্যান্ড আর এতটা হয়ে গেল। টি অ্যান্ড আর আর চিলড্রেন অফ এফ ওয়াইফ, তাহলে এফ এর ওয়াইফ, তাহলে এফ একটা হাজবেন্ড, এফ এর ওয়াইফ, তাই তো। কি বলেছে? টি অ্যান্ড আর আর চিলড্রেন অফ এফ ওয়াইফ, তাহলে এফ এর 3 চিলড্রেন আছে, টি আর এফ বলেছে দুটো চিলড্রেন, টি আর আর, ওকে, কমা দিয়ে রাখলাম। কিউ অ্যান্ড ইউ আর সিস্টার্স, তো এটা আলাদা আলাদা বলেছে, মানে লিঙ্ক তো নেই না, আমি আলাদা আলাদা করে দিলাম। তো কিউ আর ইউ দুটোই সিস্টার্স, ওকে।
Q and U are sisters. Okay. F is the son of C. F is the son of C. C এর son হচ্ছে F. তাহলে F কে আমি এখানে বসালাম প্লাস। আচ্ছা, এখানে বসানোর জায়গাটাতে একটা আলাদা কালার ইউজ করি, তাহলে একটু বুঝতে পারবে তোমরা। তাহলে এখানে আমি এবার বসাচ্ছি। তাহলে এবার বলেছে যে F is son of C. C এর son F, আমি F বসালাম, son বলেছে প্লাস দিয়ে দিলাম। আচ্ছা, F এর সঙ্গে কানেক্ট কিছু করা যাবে? আচ্ছা, F এর সঙ্গে একটা কানেক্ট করা যাচ্ছে, এখানে মাইনাস আছে। আচ্ছা, এর সঙ্গে T আর R, তাহলে চলো এখানে T বসিয়ে দাও, এখানে R বসিয়ে দাও। এবার K প্লাস K মাইনাস আমি কিছু জানি না, তাহলে এইটা তো আমি কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আর কি বলেছে? R is brother-in-law of Q. R is brother plus of Q. Brother-in-law of Q. Brother-in-law of Q মানে হচ্ছে এইখানে আসবে Q। আচ্ছা, Q আর U যদি দুটো সিস্টার হয় তাহলে এখানে U করে দাও আর এখানে Q। এটা হতে পারে, হ্যাঁ। অথবা আরেকটা কি হতে পারে, এটা হতে পারে যে U এর সঙ্গে আর এর সঙ্গে T ছিল না দুটো ভাই, তো T এর সঙ্গে একটা পসিবিলিটি আছে, এটা পরে দেখছি। T এর সঙ্গে রিলেশন আছে কার? U বা Q এর, তাহলে এখানে U পড়ে থাকছে আর এখানে R পড়ে থাকছে, এটা হতে পারে। তো আচ্ছা, আমি এটা কনফার্ম কিছু বলতে পারছি না, ঠিক আছে, এটা কনফার্ম কিছু বলতে পারছি না, এটাও আমি কনফার্ম কিছু বলতে পারছি না। তো এটাকে তুমি একটু মার্ক করে রাখো যে R is the brother-in-law of Q, এটাকে আমাকে তৈরি করতে হবে, কানেক্ট করতে হবে, ঠিক আছে, পরে কানেক্ট করছি, ঠিক আছে, এটা বুঝতে পারছি না। P is father of B. P is father of B. P হচ্ছে B এর ফাদার। P is father of B. তো এখানে B কোথায় বসাবো জানি না। আচ্ছা, এখানে B who is uncle of T, দেখো এখান থেকেই তো হয়ে গেল। B who is uncle of T, তাহলে T এখানে আছে, T এর আঙ্কেল, তাহলে F এর ভাই হবে, তাহলে এখানে T who বলতে এখানে B এর কথা হচ্ছে B who is uncle of T, তাহলে এখানে B, তাহলে এখানে প্লাস। তাহলে এবার দেখো, এবার বলেছে P is the father of B, তাহলে B এর ফাদার P, তাহলে এখানে B বসে গেল, প্লাস আছে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা দেখো তো, এখানে আর কিছু কানেক্ট করতে পারছি? কানেক্ট করে নিচ্ছি এখনই, দাঁড়াও। Q is daughter-in-law of A, এটা করছি, তার আগে দেখো কানেক্ট করো। এখানে তিনটে জেনারেশন আছে, এটা তো কানেক্ট হয়ে গেছে। Q is daughter-in-law of A, এর ডটার ইন ল অফ, আচ্ছা, আর Q এখানে রিলেটেড আছে, এই জায়গাটাতে এই জেনারেশনে রিলেটেড থাকবে, তাই না, এটা জেনারেশনে। তাহলে তুমি এখানে কনফার্ম বলতে পারো যে এখানে A হচ্ছে, আর A হলে এখানে তিনটে আসবে, এখানে দুটো, এখানে দেখো এখানে প্লাস প্লাস মাইনাস বলেছে না, ঠিক আছে, এখানে বলেছে না 2 sons and 1 daughter, A has father-in-law of A, এর ফাদার, তাহলে এখানে দুটো সন পেয়ে গেছি, তাহলে এখানে একটা ডটার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আরেকটা জিনিস, এখানে দেখো Q is daughter-in-law of A, Q হচ্ছে A daughter-in-law, লিংক আর এর সঙ্গে না T এর সঙ্গে তুমি করবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে যেহেতু R কে বলেছে, কোথায় গেল? R is brother-in-law of Q, আবার Q এর সঙ্গে R এর লিংক আছে, আবার Q এর সঙ্গেই A এর লিংক আছে, তাহলে কি হচ্ছে এদের ফ্যামিলির মেম্বারের মধ্যে চলে আসছে। তাহলে R is brother, তাহলে তুমি এখানে কানেক্ট করে দাও, R হচ্ছে brother-in-law of Q, তাহলে এইটার সঙ্গে কানেক্ট করে এখানে Q বসিয়ে দাও, Q মাইনাস, তাহলে এখানে তো T প্লাস হয়ে গেল, কারণ এটা Q মাইনাস তো বলেই দিয়েছে, তার জন্যই আমি T কে প্লাস করলাম। R হচ্ছে brother-in-law, তার আরও প্লাস হয়ে গেল, আর এখানে Q এর সঙ্গে এখানে তোমার থেকে যাচ্ছে U, এটাও মাইনাস হয়ে গেল, তাই তো। এই জায়গাটা একটু ভালো মতো লক্ষ্য করো, কারণ R is brother-in-law of Q, দেখো R এটা হচ্ছে তাদের, এই জায়গাটা থেকে যারা বাইরে থাকছে R Q এর brother-in-law, এবার যদি বলে U T এর sister-in-law, ঠিক আছে, এইভাবে ব্যাপারটা হয়। তো R হচ্ছে এই জায়গাটা, তাহলে এখানে এটা পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে। আর তো কিছুই নেই, এখানে কনফার্ম হয়ে গেল। কটা? তিনটে ফ্যামিলি, তিনটে ম্যারিড কাপল বলেছে না, একটা ম্যারিড, দুটো ম্যারিড, তিনটে ম্যারিড হয়ে গেল। কজন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে বাকি থাকলো, বাকি কে থাকলো তাহলে?
পি হয়ে গেছে, ইউ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে ইউ, টি টি হয়ে গেছে, আর হয়ে গেছে, কিউ কিউ হয়নি, কিউ হয়ে গেছে, এ এ হয়নি, তাহলে এখানে এ চলে আসলো, তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কিভাবে কানেক্ট করলাম। লাস্ট লাইনে কিন্তু আরো একটা ভালো কানেকশন দিয়েছে। এক্সামে আসার মতো কোশ্চেন এটাও 3 মিনিটের মধ্যে কভার করতে হবে। সময় পরে আগে প্র্যাকটিস এবং পারফেকশনটা নিয়ে আসো, তারপরে সময় এমনি এমনি কমে যাবে। চলো তাহলে পরের কোশ্চেনে যাই, করো এই কোশ্চেনটাও সিলেকশন বেস আছে, কোশ্চেনটা করো। ঠিক আছে, দেখো কি হয়। তো দেখি, চলো তাহলে স্টার্ট করি। 9 নম্বর কোশ্চেন পাজল। হ্যাঁ বুঝতে পারছি অনেকের চাপ হচ্ছে এতটা একসঙ্গে কভার করা, কিন্তু জব তো পেতেই হবে, জব পেতে গেলে একটু কষ্ট করতেই হবে। ঠিক আছে, চাপ নিতেই হবে, মাথা হ্যাং হয়ে গেলেও প্র্যাকটিস করতে হবে, না হলে মাথা হ্যাং হয়েই থাকবে। তাহলে এই জায়গাগুলো একটু প্র্যাকটিস করে করে থাকতে হবে। চল, তো বলেছে 6 স্টুডেন্ট এম এন ও পি কিউ জেড, ওকে, আর স্টাডিং ইন এ ক্লাস, ইচ অফ দেম হ্যাভ ডিফারেন্ট হাইট অ্যান্ড ডিফারেন্ট ওয়েট। তাহলে প্রত্যেকের মধ্যে কিন্তু হাইট আর ওয়েট, একটা হাইটের লিস্ট হবে, ঠিক আছে, একটা ওয়েটের লিস্ট হবে। এইভাবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এইভাবে অনুযায়ী বসবে। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করো, ফার্স্ট চেষ্টা করো, চেষ্টা করার পর এইভাবে হাইট আর ওয়েট দুটো আলাদা আলাদা করে, হ্যাঁ, হাইটের ক্ষেত্রে দেখো টলেস্ট তো নিশ্চয়ই হাইট রিলেটেড বলবে, ওয়েটের জন্য টলেস্ট তোমাকে বলবে না। হেভিয়ার বলেছে, হেভিয়েস্ট বলেছে, তাহলে নিশ্চয়ই এটা ওয়েটের উপর ডিপেন্ড চলে আসে। তো এই জায়গাগুলো একটু চেক করতে হবে। ঠিক আছে, তো করো, আশা করি অ্যান্সার হয়ে গেছে, ট্রাই মানে অ্যান্সারটা মিলিয়ে নাও। ঠিক আছে, আর বারবার বলছি যদি তোমাদের সময়টার ভ্যালুটা অনেক বেশি, আমি বলবো না যে সবাই দেখে যাও ভিডিও, তারাই দেখো যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আমি টেলিগ্রাম চ্যানেলে কোশ্চিন দিয়ে দেবো, ওটার এই যে পিডিএফটা আমি অ্যান্সার করে নিচ্ছি সেটাও সলিউশনটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দেবো। তাহলে কি হবে, ওখান থেকে তুমি ইজিলি দেখে নিতে পারো যে এই অ্যান্সার এটা আসছে, প্র্যাকটিস করে নিতে পারো। যদি তোমার কোনো ওয়ে অফ অ্যাপ্রোচ শিখতে হয় যে কোন অ্যাপ্রোচে এক্সামে করা উচিত, তাহলে তোমাকে এই ভিডিওগুলো দেখতে হবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। তো এখানে ঠিক সেম, যে এখানে টলেস্ট অ্যান্ড হেভিয়েস্ট বলেছে, তো এখানে এই জায়গাটা একটু প্লে করি যে 6 স্টুডেন্ট, 6 জন, স্টাডিং ক্লাস, ইচ অফ দেম ডিফারেন্ট হাইট অ্যান্ড ডিফারেন্ট ওয়েট। তাহলে আমি এখানে একটা হাইটের লিস্ট করি, HEIGHT হাইট, দেন এখানে ওয়েট, তো ওয়েটের দুটো লিস্ট করি। চলো তাহলে কি বলেছে, দ্য টলেস্ট ইজ নট দ্য হেভিয়েস্ট। তাহলে 1 2 3, আচ্ছা এটা করা দরকার নেই, এটা পরে দেখছি, এটা একটু পরে দেখছি। ওকে, কিউ ইজ টলার দেন অনলি এম, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অনলি, কিউ ইজ টলার, কিউ শুধুমাত্র এম এর থেকে টল, কিউ শুধুমাত্র এম এর থেকেই টল। এটাকে কিভাবে লিখবে, তাহলে কিউ ইজ টলার দেন অনলি এম, এম নিচে থাকলো, এবার উপরে কিউ থাকলো, এবং শুধুমাত্র কিউ এর থেকেই টল, তাহলে বাকিগুলোর থেকে শর্ট। তাহলে 1 2 3 4, টোটাল 6 জন, তাহলে কিউবের উপরে বাকি 4 জন থেকে গেল। ঠিক আছে, তাহলে এবং বাট লাইটার দেন ও, বাট বলতে কার কথা, কিউ এর কথা বোঝানো হচ্ছে, কিউ লাইটার দেন ও, ওয়েটের কথা চলে আসলো, তাহলে কিউ ওয়েট থেকে লাইট, তাই তো, ওয়েট নিচে আছে। আমি এখানে, হ্যাঁ এখানে অবভিয়াসলি টলেস্টটাকে রাখছি, আর এখানে শর্টেস্টটাকে রাখছি। ঠিক আছে, আর ঠিক সেম এখানে ওয়েটের দিক থেকেও এখানে তোমার হেভিয়েস্টটাকে রাখবো, এটা লাইটেস্টটাকে রাখবো নিচে দিই। লেস দেন গ্রেটার দেন করে করা যায়, বাট আমি এইটাতে কমফোর্টেবল, তার জন্য এটাই আমি তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে,
তো ও এবং কিউ, কিউ ইজ টলার দেন অনলি এম, তো এই অনলি কথাটা উল্লেখ করে তুমি এখান থেকে করে ফেললে, তাই তো। বাট লাইটার দেন ও, তো লাইটেস্ট বলেনি কিন্তু, মানে লাইটার মানে এখানে হ্যাঁ কম আছে, কিন্তু কে অনলি কথাটা উল্লেখ করেনি, তাহলে আমি ওইভাবে উল্লেখ করলাম না। তাহলে অনলিটা শুধুমাত্র হাইটে উল্লেখ করেছে, ওয়েটে উল্লেখ করেনি। তাহলে এখানে লাইটার দেন ও, তার মানে কি ওয়েট থেকে কিউ নিচে হবে, এইটা আমি বুঝতে পারলাম। চলো, এন ইজ টলার দেন পি অ্যান্ড এম, এন হচ্ছে টলার দেন পি আর এম, পি এবং এম থেকে দুটোই টল, ঠিক আছে, এটা তো আছেই, নিচে তো এম আছে, তাই এম তো আমার কেটেই গেল, মানে তুমি বলতে পারো যে পি এর উপরে এন হবে, এটা তুমি বলতে পারো, ঠিক আছে। n is heavier than only q and z, n is heavier than q, only q and z, এটা মাথায় রাখো, only, এটা অনলি কথাটা বলেছে, অনলি কিউ অ্যান্ড জেড, তাহলে উপরে 1 2 3টে হবে, তাই না, টোটাল 6টা, এইভাবে। চলো, এম ইজ লাইটার দেন অনলি পি, লাইটার নিচে, এম ইজ লাইটার দেন অনলি পি, এম ইজ লাইটার দেন অনলি পি যদি হয়, তাহলে এম ইজ লাইটার দেন অনলি পি, অনলি পি এর থেকে হালকা, তো বাকিদের থেকে ভারী, তাহলে পি উপরে হয়ে গেল 1 2 3 4, এটা দেখে গেল। এবং এখানে কত সুন্দর তুমি বুঝতে পারছো, ও কিউ আর এইখানে যদি কানেক্ট করো, 4টা কানেক্ট আছে, তার মানে এখানে ও নিয়ে নিলাম, এখানে এন নিয়ে নিলাম, এটা কিউ জেড কোন একটা জায়গায় হয়ে যাবে, কিউ অথবা জেড, এখানে কিউ অথবা জেড, বাকিগুলো দেখি ট্রাই করে। কিউ ইজ হেভিয়ার দেন জেড, কিউ ইজ হেভিয়ার দেন জেড, তাহলে কিউ জেড থেকে হেভিয়ার, তাহলে এখানে জেড কাটলাম, এখানে কিউ কাটলাম, তাহলে এখানে একটা এখানে কনফার্ম কি পেয়ে গেলাম, কনফার্মটা লিখে নিই, পি, তার নিচে এম, তার নিচে ও, তার নিচে এন, তার নিচে কিউ, তার নিচে জেড, এটা ওয়েট অনুযায়ী পেয়ে গেলাম, ঠিক আছে। কিউ ইজ হেভিয়ার দেন জেড থেকে, কিউ ইজ টলার দেন জেড, পি ইজ টলার দেন জেড, তো এখানে দেখো আবার পি ইজ টলার দেন জেড বলেছে, পি আবার জেড থেকেও টল, তাহলে নিচে জেড থাকছে, তাই না। এন ইজ নট দ্য টলেস্ট, তাহলে এইখানে এন হবে না, তাহলে কি হতে পারে, তাহলে অবভিয়াসলি এন পি জেড নিচে জায়গা আছে, তাহলে এখানে এন করো, এখানে পি করো, এখানে জেড করো, ঠিক আছে। আর বাকি কি থাকলো পরে, বাকি থাকলো হচ্ছে এম, নিচে চলে এসছে, এন উপরে, ও থাকলো, তাহলে ও উপরে চলে গেল। এবং এখানে দেখো একটা কথা বলেছিল, আই থিঙ্ক ফার্স্টে, যে দ্য টলেস্ট ইজ নট দ্য হেভিয়েস্ট, তাই তো হলো, তাই না, টলেস্ট, টলেস্ট কে আছে, টলেস্ট, তাহলে এইটা ও, নট দ্য হেভিয়েস্ট, হেভিয়েস্ট না, তাহলে তুমি এখানে কনফার্ম পেয়ে গেলে, এখানেও কনফার্ম পেয়ে গেলে, তাহলে এইভাবে তুমি দেখে নিতে পারো। হ্যাঁ, এবার এটার উপর কোশ্চিন থাকতে পারে বিভিন্ন রকমের, তুমি সাজিয়ে নিতে পারলে কোশ্চিন তোমার কাছে খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোশ্চিনটা ক্লিয়ার হয়ে গেছে, এন ইজ নট টলেস্ট থেকে হয়ে গেছে। লাস্ট কোশ্চিন আজকের সিরিজের, ডাইরেকশন বেস কোশ্চিন নিয়েছি, ডাইরেকশন বেস পাজল। ডাইরেকশনের মেইন কনসেপ্টই হচ্ছে, কয়েকটা কনসেপ্ট আছে আমি একবার বুঝিয়ে দিই, তারপরে কোশ্চেনটা পড়বে, তাহলে সুবিধা হবে। এক, ফার্স্ট কনসেপ্ট হচ্ছে, এই মিডল পজিশন থেকে তুমি যদি দেখো, তাহলে উপরের দিকে হয় নর্থ, নিচের দিকে হয় সাউথ, এই দিক ডান দিকে হয় ইস্ট, এই দিকটা হয় ওয়েস্ট। এক, আরেকটা জিনিস, এখানে সার্কেল থাকছে তো ডিগ্রি, তাহলে এই পুরোটা কত হয়ে গেল 360 ডিগ্রি, এবং এই সার্কেলটাকে আমি যদি 4টে ভাগে ভাগ করি, তাহলে সবগুলো ইস্ট ডিগ্রি কত হয় 90 ডিগ্রি করে আসছে না, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে যখনই 135 ডিগ্রি 45 ডিগ্রি, দেখো 135কে আমি বলতে পারি 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এইভাবে ভাববে, 45 ডিগ্রি মানে এটার হাফ। যদি আমি এখানে ইস্ট করি, এখানে ওয়েস্ট, এখানে নর্থ, এদিকে সাউথ হয়, তাহলে এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা মেইন যেটা কনসেপ্ট, আরেকটা জিনিস এখানে কাজে লাগবে, সেটা আরেকটা দেখে দিই। ধরো কেউ এদিক থেকে এই সাইডে গেল, বললো 45 ডিগ্রি ক্লকওয়াইজ, এই দেখো 45 ডিগ্রি ক্লকওয়াইজ,
তাহলে 45 ডিগ্রি মানে এটা এইদিকে যেত, বাট এখান থেকে টার্ন করলো 45 ডিগ্রি, 90 ডিগ্রি গুলোতে নিচে চলে আসবে, এইখানে চলে আসলো 45 ডিগ্রি টার্ন। ঠিক আছে, আবার দেখবে যে 135 ডিগ্রি ক্লকওয়াইজ, তো 135 ডিগ্রি যদি ক্লকওয়াইজ করতে হয়, ধরো আমি এখানে গেলাম, এখানে যেতে যেতে যাচ্ছি, কিন্তু 135 ডিগ্রি ক্লকওয়াইজ বলেছে, তার মানে কি এটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লকওয়াইজ মানে ডান দিকেই তো, ক্লকওয়াইজ বলতে কি, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। ঘড়ি কি থাকে 1 2 3 4 5 6, ঘড়ি কাঁটা তো এইভাবে, ঘড়ি কাঁটা ঘড়ি যেভাবে ঘোরে, ক্লক যেভাবে ঘোরে, হ্যাঁ ঘড়ি কাঁটাগুলো 1 থেকে 12 পর্যন্ত তো ঘোরে না, উল্টো তো ঘোরে না, এটাকে ক্লকওয়াইজ বলে, এটা ক্লক ওয়াইজ বলে। ঠিক আছে, তাহলে এবার দেখো আর এখানে 45 ডিগ্রি, তাহলে এখানে টোটাল এইভাবে হচ্ছে 135 ডিগ্রি হয়ে যাবে, ডাইরেক্ট 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে এই জিনিসগুলো একটু উল্লেখ করতে হবে, নিয়ে তোমরা ট্রাই করে দেখি। ঠিক আছে, নিয়ে আমি এটার সলিউশন করাচ্ছি। চলো তাহলে সলিউশনটা শুরু করি। বলেছে রাম starts walking from point A. After walking 6 km in east direction, he reached point B. আচ্ছা, ধরলাম A থেকে শুরু করেছে, তাই তো, A থেকে শুরু করেছে, কত কিলোমিটার গেছে না, 6 কিলোমিটার গেছে ইস্টের দিকে। ঠিক আছে, 6 কিমি যাওয়ার পর সে কোথায় গিয়ে পৌঁছালো, B তে গিয়ে পৌঁছালো। From there he turned 45 degree clockwise direction. তাহলে সেখান থেকে সে যদি না থামতো তাহলে সে এইভাবে যেত, এখান থেকে 45 ডিগ্রি মানে এই দুটোর মাঝখানে, এই দুটোর মাঝখানে বলতে এই জায়গায় গেলাম 45 ডিগ্রি। ঠিক আছে, মানে এই আসলাম আর কি, একটু এক সেকেন্ড এটাকে একটু ভালো মতো করি, না হলে ছবিগুলো বাজে চলে আসবে, কনসেপ্টগুলো একটু। তাহলে এখান থেকে আমি 45 ডিগ্রি গেলাম, তাহলে এইখান থেকে 45 বিচার হয়। ঠিক আছে, 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি গেলাম, কত কিলোমিটার গেলাম না, সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডাইরেকশন গিয়ে ওয়াক 4 কিলোমিটার, তাহলে এখানে 4 কিলোমিটার টু পয়েন্ট সি, তাহলে সি তে গিয়ে পৌঁছালো। দেন হি টার্ন ওয়েস্ট ডাইরেকশন, তারপর সেখান থেকে সে ওয়েস্ট ডাইরেকশন গেল, ওয়েস্ট মানে এই দিকটায়, তাহলে ওয়েস্ট ডাইরেকশন গেল, কত কিলোমিটার গেল, ওয়েস্ট ডাইরেকশন ওয়াক 4.4 রুট 2, তাহলে 4 রুট 2 কিলোমিটার টু রিচ পয়েন্ট ডি, তাহলে এখানে পয়েন্ট ডি তে পৌঁছালো। দেন হি টার্ন 135 ডিগ্রি ক্লকওয়াইজ, দেখো 135 ডিগ্রি ক্লকওয়াইজ বললে আমি যেটা বললাম তোমাদের, যে নর্মালি এ যাচ্ছিল এইদিকেই তো, তারপরে যদি এ এদিকে যেত, এইখান থেকে তোমার 135 ডিগ্রি করতে গেলে এইখানে আসছে তোমার 90 ডিগ্রি, তারপরে আরো 45 ডিগ্রি নিয়ে তোমার এইভাবে ব্যাপারটা হচ্ছে, মানে এইখানে যাচ্ছে আর কি। তাহলে এটা হচ্ছে টোটাল হয়ে যাচ্ছে কত, 135 ডিগ্রি ক্লকওয়াইজ, 135 ডিগ্রি ক্লকওয়াইজ। ঠিক আছে, করার পর কত কিলোমিটার গেল না হয়, এখান থেকে গেল কত, এখানে গেল হচ্ছে, দেন টার্ন হিজ 135 ডিগ্রি ক্লকওয়াইজ এন্ড ডাইরেকশন এন্ড अगेन ওয়াক 4 কিলোমিটার, তাহলে এখানে আবার 4 কিলোমিটার। ঠিক আছে, এন্ড রিচ পয়েন্ট বি, বি তে পৌঁছালো, মানে একদম পয়েন্ট বি তেই পৌঁছালো। ওকে, এখানে একটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী তুমি জানো না, এখানে 45 45 90, তার মানে এটা কত হয়ে গেল, তুমি যদি হিসাব করো, এখানে 45 ডিগ্রি, তার মানে এই জায়গাটা কত, আমি একটু দেখি, হ্যাঁ এটা হচ্ছে 45 ডিগ্রি, আবার এটা সমান্তরাল, তাহলে এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে এইটা 45 ডিগ্রি, তাহলে এখানেও 45 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এই পুরোটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, জাস্ট একটু বোঝালাম। ঠিক আছে, ওকে, এবার 90 ডিগ্রি হয়েছে বলে এখানে 4 কিলোমিটার, এখানে 4 কিলোমিটার, এটা সবথেকে বড় বাহু, এখানে 4 টু রুট 2 কিলোমিটার, কারণ এটা এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণ সমান, তাহলে এটা 45 ডিগ্রি, তিনটে কোণের সমস্যা কত, 180 ডিগ্রি হয়, তাহলে এটা একটা 90 ডিগ্রি হয়ে গেল, এটা 45 180 ডিগ্রি হয়ে যাবে, ওই জন্য 4 রুট 2 হয়ে যাচ্ছে। চলো পরে যাই, কোশ্চেন অনুযায়ী যদি যাই, দেন হি কন্টিনিউ ওয়াকিং ইন দ্য সেম ডাইরেকশন কন্টিনিউ ওয়াক করছে, and another 4 কিলোমিটার, আবার 4 কিলোমিটার সে গেল। ঠিক আছে, নাও হি রিচ টু পয়েন্ট ই, তাহলে এখানে সে কোথায় রিচ করলো, পয়েন্ট ই তে রিচ করলো। ফ্রম দেয়ার হি স্টার্ট ওয়াকিং ইস্ট ডাইরেকশন, ওয়াকিং 4 কিলোমিটার, ইস্ট বলতে এইদিকে গেল, কত কিলোমিটার গেল, 4 কিলোমিটার গেল। নাও হি রিচ পয়েন্ট এফ, তাই তো, 4 কিলোমিটার রিচ পয়েন্ট এফ, তাহলে এইখানে এফ এ পৌঁছালো।
Finally he took a right turn reach point F. রাইট টার্ন বলতে একদম 90 ডিগ্রি, রাইট লেফট টার্ন যখনই বলবে তখনই 90 ডিগ্রি টার্ন করে, এটা মনে রাখবে। এরকম না যে একটু বেঁকলাম, না, একদম পুরো 90 ডিগ্রি টার্ন করে নিয়ে আফটার ওয়াকিং 10 কিলোমিটার, তাহলে 90 ডিগ্রি টার্ন করলো, তার মানে একবারে এখানে জিতে গিয়ে পৌঁছালো, তাই তো? এখানে 10 কিলোমিটার বলেছে, ওই জন্য একটু বেশি নিলাম, জিতে গিয়ে পৌঁছালো। কেন 10 কিলোমিটার বেশি নিলাম দেখো, তুমি হিসাব করে দেখো, এদিকটা 6, এইটা তোমার 4 এর কাছাকাছি হবে, কমই হবে, আর এখানেও 4 এর কম হবে, তাহলে এটা অনেক বেশি হবে, এগুলো থেকে পার করে দিলাম। তাহলে এইটা হলো তোমাদের কাছে ছবি, পিকচার। শেষ করলাম। এবার কয়েকটা জিনিস বলার, যদি এই ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে, এবং যদি কেউ অনলাইন অথবা অফলাইনে ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো 7908252003। আর হ্যাঁ, অনলাইন অফলাইন ব্যাচ চলছে, তো সে কল করে ডিটেলসটা তুমি জেনে নিতে পারো। তো এখানে আর একটু ভালো মতো করে বলা আছে, এই জায়গাটা একটু দেখিয়ে দিই, যে ফার্স্ট সিরিজ স্টার্ট করলাম, এটা আরো বাড়বে, অবশ্যই বাড়বে, কিন্তু একটু তোমাদের সাপোর্টটাও দরকার। তো একটু যদি শেয়ার করে দাও, তাহলে সবাই দেখতে পাবে, যারা নিট তারাও বুঝতে পারবে, যাদের কাছে পৌঁছাতে পারবে। আর যদি ভালো লাগে তাহলে অবভিয়াসলি শেয়ার করবে। আর এখানে হ্যাঁ, অনলাইন আর অফলাইন ব্যাচ চলছে রীতিমতো, যদি ব্যাচে অ্যাটেন্ড করতে চাও তাহলে আমাকে কল করতে পারো, আমার অনলাইন চলছে, অফলাইন বিভিন্ন এক্সামে, ঠিক আছে। WBCS চলছে, ব্যাংকিং এর চলছে, SSC PSC SSC WBCS মানে জেনারেল কম্বাইন্ড, এই পুরোটাকে রেখে দিলাম, আর ব্যাংকিং সেক্টরটাকে আলাদা করে রেখেছি, আর WBPটাকে আলাদা করে রেখেছি, ঠিক আছে। তিনটে সেক্টরে আমার ক্লাস চলছে, ঠিক আছে। WBP পুলিশ রিলেটেড কোশ্চেনগুলো খুব সহজ আছে, কম্বাইন্ড ব্যাচগুলো একটু কঠিন অ্যাডভান্স হয়, আর ব্যাংকিং সেক্টরটা পুরোটাই আলাদা হয়, ঠিক আছে। তো তিনটে সেকশন আমি আলাদা করে করাচ্ছি। তো ঠিক আছে, চলো, তোমাদের সকলের দিন ভালো যাক, আর এভাবে প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউ করো। দেখো, আশা করি সবই তোমাদের সামনে, আমি চাই যে খুব তাড়াতাড়ি নোটিফিকেশনগুলো ছাড়ুক আর তোমরা খুব তাড়াতাড়ি জবগুলো পেয়ে যাও। থ্যাংক ইউ।